আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? আমরা ক্লাস শুরু করে দেবো। আজকের ক্লাসটা বৃত্তের খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আমরা কভার করব আজকে। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। দেখেন, আমি আপনাদেরকে গতদিন কি পর্যন্ত করাইছিলাম আমার যতদূর মনে আছে, আমি আপনাদেরকে গতদিন হচ্ছে 135 নাম্বার অঙ্ক পর্যন্ত ক্লিয়ার করে দিছিলাম। 136 থেকে এবং 137, 38ও করে দিছিলাম। 136, 139, 40, 141 এই কয়টা আমি পরে করাবো। হ্যাঁ, এখন আমি গত ক্লাসে যা পড়াইছি সেই রিলেটেড কিছু পড়ালেখা আছে র্যান্ডম প্রবলেমস এর মধ্যে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা আমাদের বই বের করবেন, বইয়ের 374 নাম্বার পেজ, 374 নাম্বার পেজে 44 নাম্বার প্রশ্ন। দেখেন, 374 পেজে 44 নাম্বার প্রশ্ন, 374 পেজে 44 নাম্বার প্রশ্ন। দেখেন, মানে র্যান্ডম প্রবলেমস যেগুলো। হ্যাঁ, এই যে র্যান্ডম প্রবলেমস এর এই যে 44 নাম্বার যে প্রশ্নটা, এখানে কি আছে সবাই একটু দেখেন। এখানে বলছে যে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার এবং 1386 বর্গ সেন্টিমিটার হলে বৃত্তটির বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য কত? আমি সবসময় বলছি যে আগে দেখবেন যে কি বের করতে বলছে, সবসময় দেখবেন, প্রথমেই দেখবেন যে কি বের করতে বলছে। আচ্ছা, এখানে হচ্ছে বৃত্তটির বৃহত্তম জ্যা। এখন বৃহত্তম জ্যা মানে কিন্তু ব্যাস, বৃহত্তম জ্যা মানে কি ব্যাস, আর ব্যাস মানে কি, ব্যাস মানে 2r, ব্যাস মানে কিন্তু 2r, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ, ব্যাসার্ধ 4, তাকে 2 দিয়ে গুণ করলে ব্যাস। তার মানে আপনি যদি বৃহত্তম জ্যা মানে ব্যাস যদি বের করতে চান, তাহলে প্রথম কাজ হচ্ছে ব্যাসার্ধ বের করতে হবে। এখন দেখি ব্যাসার্ধ বের করার জন্য আসলে কি দেওয়া আছে। দেওয়া আছে পরিধি, এই যে পরিধি। এখন পরিধি মানে কিন্তু টুয়াইস পাই আর, পরিধি মানে কি টুয়াইস পাই আর না। এই পরিধির ভ্যালু দেওয়া আছে কত? 132। আমাদেরকে বের করতে হবে কিসের মান? ব্যাসের মান। ব্যাস মানে কি 2r। তার মানে আমি এই 2 এবং r এই জিনিসটা রেখে দিব আর এই পাই ওই পাশে ভাগ করে দিব, ব্যাস। আমি আর বের করবো না, আমি একবার 2r বের করবো, যেহেতু এখান থেকে 2r বের করার সুযোগ আছে। এই যে 2 এবং r একসাথে রেখে দিব আর খালি পাইটা ওই পাশে পার করে দিব, তাহলে তো হয়ে গেল, তাই না? তাহলে এই 2 রাখলাম, এই r রাখলাম, এই 132 আর এই পাই এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হলো। ক্লিয়ার কিনা বলেন? এবার 132 আর পাই মানে কি 22/7। হ্যাঁ, তাহলে 132 ইন্টু 7 যাবে উপরে, নিচে হচ্ছে 22। এই 22 দিয়ে এটা কাটা যায়। এখন সরাসরি যদি 22 দিয়ে না কাটতে পারেন তাহলে একটু ছোট করে নিতে হবে। এই 22 কে 2 দিয়ে কাটা যায়, 132 কেও 2 দিয়ে কাটা যায়। 22 কে 2 দিয়ে কাটলে 11 বার যায়, আর এটাকে 2 দিয়ে কাটলে 6 দুগুণী 12, থাকলো 1, 1 পরে 2 আবার 12, 6 দুগুণী 12। ঠিক আছে, এবার 11 দিয়ে 66 হচ্ছে, 6 11 66। এই 6 এবং 7 গুণ করলে 6 সাথে 42 সেন্টিমিটার। তাহলে কিসের মান বের হলো? 2r এর মান বের হয়েছে, আর 2r মানেই কিন্তু ব্যাস, তার মানে উত্তর হচ্ছে 42 সেন্টিমিটার। ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল। তার মানে ব্যাস হচ্ছে টুয়াইস 42 সেন্টিমিটার, আর ব্যাস মানে কিন্তু বৃহত্তম জ্যা। সরাসরি বলছে না যে ব্যাস বের করেন, বলছে বৃহত্তম জ্যা বের করেন, জ্যায়ের দৈর্ঘ্য কত, আর বৃহত্তম জ্যা মানেই ব্যাস। এখন অনেকে বলছে যে ভাই এখানে যে ক্ষেত্রফলের মান দিয়ে আছে 1386, তাহলে এটা কি কোনো কাজে লাগলো না? কি ডাটাটা দেওয়া আছে, এটা যদি কাজে না লাগে তাহলে কি করব? কাজে না লাগলে সমস্যা নেই তো। এখন যদি মনে করেন যে না ভাই আমি এই ক্ষেত্রফলের মান থেকে ব্যাস বের করবো, তাহলে কি হবে না? অবশ্যই হবে, নো প্রবলেম। এখন আমাকে বলেন, অঙ্ক কিন্তু হয়ে গেছে, এই যে উত্তর, এই যে 42 সেন্টিমিটার। এখন ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হলো ক্ষেত্রফলের সূত্র। আর এই ক্ষেত্রফলের মান দিয়ে 1386, তার মানে পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1386, সরি, রাইট? এইখান থেকে আমরা আর এর মান বের করবো, সেই আর এর মানকে 2 দিয়ে গুণ করলেও হবে, কোনো প্রবলেম নেই। তাহলে আর এর মান যেহেতু বের করবেন, আর স্কোয়ার রেখে দেন, এই পাই ওই পাশে পার করেন, তাহলে আর স্কোয়ার থাকলো 1386 ডিভাইডেড বাই পাই। ওকে, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 1386 ডিভাইডেড বাই পাই এর মান 22/7। এখন অনেকে বলে ভাই 22/7 কেন বসাচ্ছেন, 3.1416 কেন বসাচ্ছেন না? দেখেন অপশন দেখে আমি বুঝতে পারতেছি এগুলো পূর্ণ সংখ্যা। দেখেন অপশনের মানগুলো পূর্ণ সংখ্যা, সুতরাং এই 22/7 এর মান 3.1416 নিয়ে কাজ করছি না, এই জন্য এই পূর্ণ অংশটা নিয়ে, পূর্ণ না মানে এই গোটা গোটা মান নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, তাহলে 1386 ইন্টু 7 যাবে উপরে, নিচে 22। 22 দিয়ে এটা সরাসরি কাটা যাবে, যদি না পারেন তাহলে আগে 2 দিয়ে কেটে ছোট করেন। 11 দুগুণী 22, দেখেন 6 দুগুণী 12, হ্যাঁ, তারপরে 1 থাকলো, 9 দুগুণী 18,
তারপর হচ্ছে কত 9 দুগুণে 18, 3 দুগুণে 6। আচ্ছা এবার 11 দিয়ে এটা কাটা হচ্ছে, সেখানে 6 11 66 থাকলো 3, 3 এর পরে 3 33, 3 11 33। আচ্ছা তাহলে 63 গুণ 7, খেয়াল করেন প্লিজ। তাহলে এই পাশে আছে আর স্কোয়ার আর ওই পাশে হচ্ছে 63 ইন্টু 7। এখন আর এর ভ্যালু বের করতে হলে এই স্কোয়ারটা এই পাশে যে রুট হবে, রুট 63 ইন্টু 7। এখানে বোকামি করা যাবে না, 63 রুট হয় না, 7-এরও রুট হয় না, তখন 63কে ভেঙে দেন। 63কে ভেঙে লেখা যায় 9 গুণ 7, ঠিক আছে। এই হলো 9 আর এই 7 7 49। দেখেন এবার 9 এর রুট কত 3 আর 49 এর রুট কত 7। এই যে তার মানে 3 7 21, তার মানে 21 কিসের মান বের হয়েছে, আর এর মান বের হয়েছে 21। আর এর মানে 21 বের হয়েছে, কিন্তু আমাদের তো ব্যাস নির্ণয় করতে বলছে, তাহলে অতএব ব্যাস ইকুয়াল টু কি 2r। তাহলে 2 ইন্টু আর এর মান যেহেতু 21 বের হয়েছে, তাহলে 2 ইন্টু 21 মানে কত 42 সেন্টিমিটার। কোনো সমস্যা নাই, এই পরিধির সূত্র থেকে বের করলেও হবে, ক্ষেত্রফলের সূত্র থেকে বের করলেও হবে, তবে পরিধির সূত্র থেকে বের করা সহজ, এখানে যেহেতু স্কোয়ারটা নাই, ঝামেলা কম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। নেক্সট এখানে কি বলছে দেখেন, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই 45 নম্বর অঙ্ক আমরা অলরেডি করে ফেলছি, এটা একদম 125 এর সেম 125 না, হ্যাঁ সেম 125, তাই আমি এখানে করাবো না। সে 125 এর একদম হুবহু অনুরূপ, হুবহু অনুরূপ না মানে হুবহু আর কি। ঠিক আছে, এটা উত্তর হচ্ছে 98 বর্গ সেন্টিমিটার মেবি। 45 এর উত্তর হচ্ছে 45 এর উত্তরে হ্যাঁ 98 বর্গ সেন্টিমিটার। এটা করানো হয়েছে, নিজেরা করবেন। নেক্সট এই বাংলা ভাষা না বুঝলে কিন্তু প্রবলেম। এই অঙ্কটা দেখেন, হ্যাঁ 46 বিসিএস এই প্রশ্ন কিন্তু আসছে, অনেকে বাংলাই বোঝে নাই, উল্টাপাল্টা করে দিয়ে চলে আসছে। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্ত, এই তো একটা হচ্ছে অন্তর্লিখিত বৃত্ত আর একটা হচ্ছে পরিলিখিত বৃত্ত। বর্গক্ষেত্রে পরিলিখিত, পরিলিখিত মানে পরিবৃত্ত থেকে আসছে পরিলিখিত বৃত্ত, বুঝলেন? পরিলিখিত বৃত্ত মানে হচ্ছে পরিবৃত্ত, সোজা কথা। পরিলিখিত বৃত্ত মানে পরিবৃত্ত। পরিবৃত্ত কোন পাশ দিয়ে যায়? পরিবৃত্ত কিন্তু 4 কোণা দিয়ে যায়, অন্তবৃত্ত কিন্তু মাঝে থাকে, বুঝলেন? তাহলে অন্তর্লিখিত বৃত্ত আর পরিলিখিত বৃত্ত। দেখেন পরিলিখিত বৃত্ত, আগে বাংলা ভাষা বোঝেন, নাহলে কার ভেতরে কি আঁকায় দিবেন তার কোনো ঠিক নাই। পরিলিখিত বৃত্ত, এই জিনিসটা আসছে পরিবৃত্ত থেকে, পরিবৃত্ত এটা, ঠিক আছে। আর অন্তর্লিখিত বৃত্ত, এই কনসেপ্টটা আসছে অন্তবৃত্ত থেকে। ঠিক আছে, তাহলে পরিলিখিত বৃত্ত আর অন্তর্লিখিত বৃত্ত। এখন পরিলিখিত বৃত্ত মানে পরিবৃত্ত, পরিবৃত্ত কিন্তু ত্রিভুজ ছিল না, কোন ত্রিভুজের পরিবৃত্ত মানে যে বৃত্ত ত্রিভুজের 3 কোণা দিয়ে গেছে সে হলো ত্রিভুজের পরিবৃত্ত। আর অন্তবৃত্ত মানে যা ত্রিভুজের ভেতরে অবস্থান করতেছে 3 বাহুকে স্পর্শ করে, সেটা হচ্ছে অন্তবৃত্ত। তাহলে অন্তর্লিখিত বৃত্ত, তাহলে যদি বলে দেখেন বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত যদি বলে, তার মানে বুঝতে হবে বর্গক্ষেত্রের অন্তরে বৃত্তটা অবস্থান করতেছে, বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত। কিন্তু বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্ত মানে এটা হচ্ছে বর্গক্ষেত্রের 4 পাশ দিয়ে যে বৃত্ত গেছে তাকে বলা হয় বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্ত। তাহলে এটা হচ্ছে বর্গক্ষেত্র, আর এর পরিলিখিত বৃত্তটা মানে এর 4 কোণা দিয়ে গেছে। পরিবৃত্ত মানে সোজা কথা যা হচ্ছে কোনো একটা ত্রিভুজ বা চতুর্ভুজের কি হচ্ছে 4 কোণা দিয়ে যাচ্ছে। আমার কথা কি বুঝছেন? পরিলিখিত বৃত্ত মানে বর্গক্ষেত্রে পরিলিখিত। যদি বলতো বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, তার মানে বৃত্তটা বর্গের অন্তরে অবস্থিত। বর্গক্ষেত্রে পরিলিখিত মানে বৃত্তটা বর্গের 4 কোণা দিয়ে গেছে, বুঝছেন? তার মানে এই চিত্রটা আসলে কেমন হবে বলেন তো? এই চিত্রটা আসলে এরকম, এই একটা বৃত্ত, হ্যাঁ এর ভেতরে একটা বর্গক্ষেত্র আছে। এটা বর্গ হয়নি অবশ্য, একটা দিকে দিতে হবে, এই যে এবার হবে। এই যে এটা হলো বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্ত। আর এই একই কথা, এটা কিন্তু বৃত্তে অন্তর্লিখিত বর্গ, একই কথা। দেখেন এই বৃত্তের মধ্যে অন্তর্লিখিত না এই বর্গটা, আর এই বৃত্তটা কি বর্গক্ষেত্রে পরিলিখিত মানে বর্গক্ষেত্রে 4 কোণা দিয়ে গেছে, বুঝছেন? বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্ত তার মানে এমন একটা বৃত্ত যা বর্গক্ষেত্রের 4 কোণা দিয়ে গেছে। বুঝতে হবে, ভাষা বুঝতে হবে। পরিলিখিত বৃত্ত মানে পরিবৃত্ত, সোজা কথা। পরিবৃত্ত কি ভিতরে থাকে না বাইরে থাকে? বাইরে থাকে, এভাবে মনে রাখেন। পরিবৃত্ত মানে বাইরে থাকে, 4 কোণা দিয়ে যাবে, 3 কোণা দিয়ে যাবে। ত্রিভুজ হলে 3 কোণা দিয়ে যাবে, বর্গ হলে 4 কোণা দিয়ে যাবে। পরিলিখিত বৃত্ত কখনো অন্তর্লিখিত বৃত্ত অন্তে থাকে, ভিতরে থাকে। পরিলিখিত বৃত্ত মানে বাইরে থাকে।
তো বাইরে থাকে মানে 4 কোণা দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে বর্গের ক্ষেত্রে পরিলিখিত মানে বর্গের 4 কোণা দিয়ে যাবে, ব্যাস। এবার কি বলছে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তার মানে এইখানে যে বর্গটা আছে না, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4। বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কিসে চাইছে, এই যে বৃত্তটা আঁকাইছে এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন ভাইয়া বৃত্তের ক্ষেত্রফল তো ভাই পাই আর স্কয়ার, তাই না? তার মানে আপনাকে যদি বৃত্তের ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ জানতে হবে। তো এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু এই কোশ্চেনে সরাসরি উল্লেখ করা নাই। তার মানে আপনার প্রথম কাজ হচ্ছে এই ব্যাসার্ধের মানটা বের করা এখান থেকে। এখন ব্যাসার্ধের মান বের করতে গেলে আপনাকে যেটা জানতে হবে সেটা হলো এই বর্গের কিসের সাথে এই বৃত্তের কিসের সম্পর্ক আছে। আমি দেখতে পাচ্ছি যে এই কোণা থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এটা কিন্তু বর্গের কর্ণ। আর এই বর্গের কর্ণটাই আসলে কি, এটা হচ্ছে বর্গের কর্ণ। আর এই বর্গের কর্ণটাই কিন্তু বৃত্তের ব্যাস, এই যে কেন্দ্রগামী যা। তাহলে বৃত্তের ব্যাস মানে 2r আর বর্গের কর্ণ মানে √2a, এই দুটো সমান, বুঝছেন কিনা বলেন? এই যে বৃত্তের ব্যাস ইকুয়াল টু বর্গের কর্ণ, তাহলে বৃত্তের ব্যাস মানে কি 2r, এই যে এইটুকু যদি r হয় এইটুকু r, তাহলে মোট কি 2r, ওকে। আর √2a কি বর্গের কর্ণ, আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 × বাহুর দৈর্ঘ্য, তাই কি না? এখান থেকে আমাকে এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে r ইকুয়াল টু কি, এটা হচ্ছে √2a, এই 2a পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে √2 ইনটু এই এর মান দিয়ে আছে দেখেন 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তাহলে এটা হচ্ছে 4, নিচে হচ্ছে 2, এই 2 দিয়ে 4 কে 2 বার যায়, তাহলে 2√2। তাহলে 2√2 কিসের মান, 2√2 হচ্ছে r এর মান। r এর মান মানে কি, এই বৃত্তের ব্যাসার্ধের মান। তাহলে অতএব এরিয়া, এইবার r এর মান পেয়ে গেছি, অতএব এরিয়া। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলা, বুঝছেন, প্রচুর ইম্পর্টেন্ট, আসার মতো। তাহলে পাই মানে কি 22/7, না 22/7 একবার বসাবো না, কেন? কারণ অপশনে পাই সহ রেখে দিছে। অপশন দেখে আমি বুঝতেছি যে পায়ের মান বসানো যাবে না, তাহলে পাই রেখে দিলাম। এই r এর মান 2√2, তার উপর আছে স্কয়ার, তাহলে পাই এই স্কয়ারটা এই 2 এর উপর আছে, এই √2 এর উপর আছে, 2 এর উপর স্কয়ার মারলে হবে 4, √2 এর উপর স্কয়ার মারলে এই রুট আর স্কয়ার কেটে হবে 2, 4 2 8, সাথে আছে পাই, তাহলে 8 পাই। তাহলে আমাদের উত্তর হচ্ছে 8 পাই বর্গ সেন্টিমিটার, 8 পাই। এই নাম্বার অপশন ইজ রাইট, বুঝছেন? খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে, প্রচুর আসে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে দেখেন, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গে অন্তর্লিখিত বৃত্ত। এবার তাকান কি বলছে, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গে অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রফল। তার মানে এবার কিন্তু বর্গে অন্তর্লিখিত বৃত্ত, তার মানে বৃত্তটা বর্গের অন্তরে, বর্গে অন্তর্লিখিত মানে কি, বর্গে অন্তর্লিখিত মানে বর্গের অন্তরে অবস্থিত কে, বৃত্ত। তার মানে এই হলো বর্গ, হ্যাঁ এই হলো বর্গ, আর এর অন্তরে লিখিত বৃত্ত, বর্গে অন্তর্লিখিত বৃত্ত। এই বৃত্তের ক্ষেত্রফল চাইছে। আর এই বর্গের বাহু দিয়ে আছে 4, এটা 4, এটা 4, এটা 4, এটা 4। এখন আপনাকে জানতে হবে যে বর্গের ভেতরে যদি বৃত্ত থাকে, আচ্ছা আপনাকে বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে, মানে পাই আর স্কয়ার বের করতে বলছে, তাই কি না? তাহলে সোজা কথা, বৃত্তের ক্ষেত্রফল যদি বের করতে চান তাহলে আপনাকে বৃত্তের ব্যাসার্ধ r এর মান জানতে হবে। কিন্তু এই কোশ্চেনে কিন্তু কোথাও r এর মানটা সরাসরি উল্লেখ নাই। r মানে কি, এবার আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে মনে রাখবেন, যখন বর্গের অন্তরে বৃত্ত অবস্থান করতেছে তখন বৃত্তের ব্যাস আর বর্গের এক বাহু সমান, বুঝতে হবে। কিন্তু এগুলো না বুঝলে হবে না। বৃত্তটা যখন বর্গের ভেতরে, তখন বৃত্তের ব্যাস এই যে কেন্দ্রগামী যা, বৃত্তের ব্যাস আর বর্গের বাহু সমান। তাহলে বৃত্তের ব্যাস মানে হচ্ছে 2r আর বর্গের বাহু মানে হচ্ছে a, এটা হচ্ছে সমান। আর যখন বৃত্তের অন্তরে যখন বর্গ, তখন এই বৃত্তের হচ্ছে ব্যাস আর বর্গের হচ্ছে কর্ণের দৈর্ঘ্য সমান। তার মানে 2r = √2a। বুঝতে হবে, এই পার্থক্য দুটো বুঝতে হবে। দেখেন, যখন বর্গক্ষেত্রটা বৃত্তের অভ্যন্তরে অবস্থান করতেছে তখন বৃত্তের ব্যাস আর বর্গের কর্ণটা সেম, এই জন্য 2r = √2a লিখছিলাম। আর যখন বৃত্তটা বর্গের অভ্যন্তরে অবস্থান করতেছে তখন বৃত্তের ব্যাস আর বর্গের বাহুর দৈর্ঘ্য সমান। ওকে, তাহলে বৃত্তের ব্যাস মানে 2r আর বর্গের বাহু মানে a, তাহলে 2r = a। এখান থেকে r বের করবো, তাহলে r = a/2। এর মান কত, এর মান হচ্ছে 4, তাহলে 4/2 মানে হচ্ছে 2, তার মানে ব্যাসার্ধের মান 2। এখন আমরা এরিয়া বের করবো, তাহলে অতএব এরিয়া = পাই আর স্কয়ার। তার পাই মানে কি, পাই সহ রেখে দিছে, পাই সহ যেহেতু রেখে দিছে আপনিও পাই সহ রেখে দেন। আর স্কয়ার, আর এর মান কত, আর এর মান 2, তাহলে 2 স্কয়ার।
তাহলে 2 স্কয়ার হচ্ছে 4, সাথে হচ্ছে পাই, তাহলে 4 পাই, তাহলে আমাদের উত্তর হচ্ছে 4 পাই। খুবই সিম্পল, ঠিক আছে, বুঝে বুঝে পড়তে হবে, এই যে চিত্রগুলো না বুঝলে কিন্তু বিপদ। তাহলে 4 পাই স্কয়ার মিটার, সি নাম্বার অপশন ইজ রাইট। হ্যাঁ, সি নাম্বার অপশন 4 পাই। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে দেখেন, এই প্রশ্নটার অনেকে ভাষাগত সমস্যা মনে করে, মানে ভাষাগত সমস্যা আমার কাছে মনে হতো একসময়, কিন্তু এখন আমি বিষয়টা মানে ফিল করতে পারি। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ, বুঝেন, বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের 4 বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। এখানে কি বলছে আগে বোঝেন। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ, বৃত্তের অন্তস্থ, আচ্ছা 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু। তার মানে আপনি বুঝে গেছেন যে বর্গক্ষেত্রটা বৃত্তের অভ্যন্তরে অবস্থিত। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, তার অন্তস্থ একটি বর্গক্ষেত্র, তার মানে এটা হচ্ছে সেই বৃত্ত, ওকে, এর অন্তস্থ একটা বর্গক্ষেত্র। এই যে কি বলছে, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 2 সেন্টিমিটার। ওকে, থাকুক এটা। এখন কি নির্ণয় করতে বলছে সেটাকে বুঝতে হবে। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্র, এই যে বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু, বর্গক্ষেত্রের 4 বাহু মানে তো এই 4 বাহু, বর্গক্ষেত্রের 4 বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তার মানে যে অঞ্চলের ক্ষেত্রফলটা চাইছে, দেখেন একটা অঞ্চলের ক্ষেত্রফল চাইছে, সেই ক্ষেত্রফলটা হচ্ছে বর্গক্ষেত্রের 4 বাহু এবং বৃত্ত দ্বারা আবদ্ধ। তার মানে এই যে এলাকার ক্ষেত্রফল চাইছে, এই যে এইটুক, এই যে এইটুক, এটা বুঝতে হবে, অনেকে বোঝে না। বর্গক্ষেত্রের 4 বাহু এবং বৃত্ত দ্বারা আবদ্ধ, তার মানে বর্গক্ষেত্রের 4 বাহু এবং বৃত্তের মধ্যে থাকবে যেটুক, দেখছেন, বর্গক্ষেত্রের 4 বাহু আর বৃত্ত দ্বারা আবদ্ধ এলাকার ক্ষেত্রফল ওইটা। এখন অনেকে বলে ভাই যদি বর্গক্ষেত্রের 4 বাহু এবং বৃত্ত দ্বারা আবদ্ধ, এই ভিতরের অংশটা বোঝাচ্ছে না। যদি ভিতরের অংশটা চাইতো তাহলে তো এইভাবে বলতো না, বলতো যে একটা বৃত্তের অভ্যন্তরে অবস্থিত একটা বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করেন, সরাসরি এটা বলতো। এখানে বলছে বর্গক্ষেত্রের 4 বাহু এবং বৃত্ত দ্বারা আবদ্ধ, তার মানে এমন জায়গা যা বৃত্তের মধ্যে অবস্থান করতেছে এবং বর্গক্ষেত্রের 4 বাহুর বাইরে অবস্থান করতেছে, বর্গক্ষেত্রের 4 বাহু দ্বারা আবদ্ধ। এই যে এই বাহু দ্বারা আবদ্ধ নাই এলাকা, এই বাহু দ্বারা আবদ্ধ নাই এলাকা, এই বাহু দ্বারা এই এলাকা আবদ্ধ না, আবার এই বাহু দ্বারা এই এলাকা আবদ্ধ না। ইয়েস, তাহলে বর্গক্ষেত্রের 4 বাহু এবং বৃত্ত দ্বারা আবদ্ধ, তার মানে এলাকাটা বৃত্তের মধ্যে আছে এবং বর্গক্ষেত্রের 4 বাহুর ভিতরে বাইরে আছে। বুঝছেন কিনা বলেন? ওই এলাকার ক্ষেত্রফল চাইছে। এখন এই এলাকার ক্ষেত্রফল আমরা কেমনে বের করবো? অনেকে বলে ভাই এটা আবার কেমনে বের করবো, এই 4 কোণার, এটা বের করতে হলে আপনাকে একটু টেকনিক্যাল হতে হবে। একটু তাকান, এই এলাকার, এই যে এলাকার ক্ষেত্রফলটা বের করতে বলছে, আমি আবার বলছি এই যে দাগাঙ্কিত এলাকাটা, এই এলাকাটা কি বৃত্তের ভেতরে অবস্থান করতেছে না? ইয়েস। বর্গক্ষেত্রের বাইরে অবস্থান করতেছে না? ইয়েস। তার মানে আমি পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি যদি এই যে বর্গের ভেতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে তো এলাকার ক্ষেত্রফল পাবো। ইয়েস, তার মানে ওই এলাকার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ বৃত্তের এরিয়া মাইনাস বর্গের এরিয়া। বুঝছেন কিনা বলেন প্লিজ? বৃত্তের এরিয়া থেকে বর্গের এরিয়া বাদ দিলে এলাকার ক্ষেত্রফল পাবো। বৃত্তের এরিয়া মানে পাই আর স্কোয়ার, আর বর্গের এরিয়া মানে হচ্ছে এই স্কোয়ার। এখন আমার কি কি দেওয়া আছে দেখেন, দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, দেখেন এই যে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 2 সেন্টিমিটার, কিন্তু এই যে বর্গের এই যে ভিতরে যে বর্গটা, এই বর্গের বাহুর মান, এই বাহুর মানটা দেওয়া না, এটা বের করতে হবে। আমি কি বললাম, যদি কোনো বর্গ বৃত্তের ভেতরে থাকে সেক্ষেত্রে এই বর্গের কর্ণ আর বৃত্তের ব্যাসটা সমান, যে এটা কি, এটা কি, এটা কিন্তু বৃত্তের ব্যাস, আবার এটাই কিন্তু বর্গের কর্ণ। দেখেন এই জিনিসটাই কিন্তু এই বর্গের কর্ণ, আবার এই জিনিসটাই কিন্তু এই বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে টুয়াইস আর ইজ ইকুয়াল টু বর্গের কর্ণ হচ্ছে √2a বর্গের কর্ণ। এখান থেকে আমাদেরকে বৃত্তের ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে, এই মানটা তো লাগবে না, লাগবে হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য a। এই a বের করবো, তাহলে a যদি বের করতে চান তাহলে 2r, এই √2 গুণ আছে এই পাশে ভাগ হবে ইজ ইকুয়াল টু a। এই r এর মান দিয়ে আছে 2, r এর মান 2, নিচে হচ্ছে √2 ইজ ইকুয়াল টু a। এই √2 দিয়ে এই 2 কে কাটলে একটা √2 থাকবে, কারণ 2 মানে দুইটা √2, একটা কেটে গেলে একটা থাকলো, তাহলে 2√2, তার মানে a ইকুয়াল টু 2√2, অর্থাৎ বর্গের বাহুর দৈর্ঘ্য 2√2। এবার এখানে মানটা বসাই দিলেই হবে। দেখেন এদিকে তাকান, এই যে এই জিনিসটুকু আমি এখানে দেখাচ্ছি, তাহলে পাই আর স্কোয়ার মাইনাস এই স্কোয়ার, তাহলে পাই রেখে দেন। কেন পাই রেখে দিব? অপশনে যেহেতু ওরা পাই রেখে দিছে। হ্যাঁ, আর এর মান কত? আর এর মান 2, তাহলে পাই ইন্টু 2 স্কোয়ার মাইনাস এই স্কোয়ার, এ মানে 2√2, 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 পাই মাইনাস এই স্কোয়ারটা এই 2 এর উপর আছে, √2 এর উপর আছে, 2 এর উপর স্কোয়ার মারলে 4, √2 এর উপর স্কোয়ার মারলে হচ্ছে 2 গুণ। হ্যাঁ, তাহলে 4 পাই, এখান থেকে 4 কমন আছে, 4 কমন নিলে পাই মাইনাস 2, তাহলে 4 না ওরা এইভাবে রেখে দেয় 4 পাই মাইনাস 8, তাহলে 4 পাই
-8, তাহলে আমাদের উত্তর হচ্ছে 4π - 8 আছে অপশনে। এই যে এ নাম্বার অপশন ইজ রাইট। অনেকে বোঝে না যে ভাই এটা মনে হয় এই এলাকা কেমনে বোঝাচ্ছে। যদি এই ভিতরের এলাকাটাই বের করতে বলতো তাহলে ওইভাবে বলতো না, বলতো বৃত্তের অভ্যন্তরে বর্গের ক্ষেত্রফল কত, এটা সরাসরি এরকম বলতো। এখানে বলছে বর্গক্ষেত্রের 4 বাহু এবং বৃত্ত দ্বারা আবদ্ধ, তাহলে এমন এলাকা যা বর্গক্ষেত্রের 4 বাহু দ্বারা আবদ্ধ আর বৃত্ত দ্বারা আবদ্ধ, তার মানে শুধু এই এলাকা বোঝাচ্ছে। এই যে চারপাশে দাগাঙ্কিত এলাকা এটা। নেক্সট, তিন সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোন সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল। কি চাইছে আগে বোঝেন। 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ, সেই সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, পরিবৃত্ত মানে কি? পরিবৃত্ত মানে যে বৃত্ত 3 কোণা দিয়ে গেছে, যেহেতু ত্রিভুজের পরিবৃত্ত, ত্রিভুজের 3 কোণা দিয়ে যেটা যায় সেটা হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, একটা ত্রিভুজ, হ্যাঁ এর 3 কোণা দিয়ে যে বৃত্তটা গেছে, হ্যাঁ এটা হলো পরিবৃত্ত। এইভাবে আঁকাতে সমস্যা হচ্ছে তো, আগে বৃত্তটা আঁকায় ভিতরে ত্রিভুজ আঁকালে আমার জন্য সুবিধা। এলো বৃত্ত, হ্যাঁ এই ভিতরে একটা সমবাহু ত্রিভুজ আছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3, মানে ত্রিভুজ আঁকায় বৃত্ত আঁকাতে গেলে সমস্যা, কিন্তু বৃত্ত আঁকায় ভিতরে ত্রিভুজ আঁকা দিলাম এই জন্য, হ্যাঁ উল্টা করলাম। এখন এই যে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, সেই বাহু বিশিষ্ট যে ত্রিভুজ, সেই ত্রিভুজের পরিবৃত্ত হচ্ছে এইটা। পরিবৃত্ত মানে হচ্ছে সোজা কথা যে ওই ত্রিভুজের 3 কোণা দিয়ে গেছে। অঙ্কে চাইছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। এখন আমাকে বলেন, সরি এই বৃত্তের ক্ষেত্রফল, এই পরিবৃত্তের ক্ষেত্রফল, এই বৃত্তটার নাম পরিবৃত্ত, বুঝছেন? এগুলো পড়াইছে আগেও। পরিবৃত্তের বৃত্তের ক্ষেত্রফল কি? πr²। তার মানে আপনি যদি বৃত্তের ক্ষেত্রফল বের করতে চান, বৃত্তের ব্যাসার্ধ আর এর মান লাগবে। কিন্তু এই কোশ্চেনে কিন্তু এই যে বৃত্ত, এই যে পরিবৃত্ত, এই পরিবৃত্তের ব্যাসার্ধের মান দেওয়া নাই। তার মানে আপনার প্রথম কাজ হচ্ছে এই ব্যাসার্ধ বের করা। আর এই ব্যাসার্ধের মান বের করার জন্য এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা সমবাহু ত্রিভুজ। এখন আপনাদেরকে কি বলছিলাম, পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি? কোন ত্রিভুজের পরিবৃত্ত ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে a/√3, a/√3। আর কোন বৃত্তের কোন ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে a/2√3। মনে আছে কিনা? এখন আমি আপনাদেরকে বলছিলাম অন্তবৃত্ত মানে হচ্ছে যা ত্রিভুজের ভিতরে থাকে, ছোট বৃত্ত। আর পরিবৃত্ত মানে যা ত্রিভুজের 3 কোণা দিয়ে যায়। এখন আমাকে বলেন কোন বৃত্তটা ছোট? অন্তবৃত্ত ছোট, তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধ ছোট হবে, কম হবে। তাই এখানে এই যে 2√3 বেশি দিয়ে ভাগ। আর পরিবৃত্তটা বড় হবে, তার মানে এর ব্যাসার্ধটা বড় হবে, তাই এখানে √3 মানে কম দিয়ে ভাগ। দেখছেন এখানে উপরে এই যে এটার ব্যাসার্ধ, এই যে ভিতরে যে বৃত্ত আছে না, এর ব্যাসার্ধ হচ্ছে যেটা। এগুলো না বুঝলে কিন্তু মনে থাকবে না। সমবাহু ত্রিভুজের অন্তবৃত্ত আর পরিবৃত্তের ব্যাসার্ধ থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এখন কোনটা অন্তবৃত্তের ব্যাসার্ধ, কোনটা পরিবৃত্তের ব্যাসার্ধ মনে থাকে না। অনেকে বলে ভাই a/√3 আর a/2√3, কখন a/2√3 হবে, কখন a/√3 হবে। আরে ভাইয়া মনে রাখবেন যে অন্তবৃত্ত ছোট, তাহলে এর ব্যাসার্ধ ছোট হবে, তার মানে এখানে বেশি দিয়ে ভাগ থাকবে। দেখেন বেশি দিয়ে ভাগ করা মানে কি মান ছোট হয় না? ইয়েস। আর পরিবৃত্ত বড়, তার মানে এর ব্যাসার্ধ বেশি হবে, তার মানে কম দিয়ে ভাগ থাকবে। এখানে 2√3 দিয়ে ভাগ, আর এখানে শুধু √3 দিয়ে ভাগ, তার মানে এই মানটা বেশি। এই মানটা বেশি মানে এটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, এই মানটা কম, তার মানে এটা অন্তবৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, আর না হলে তো বের করা যাবে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে। গত ক্লাসে দেখাইছি যে কিভাবে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করে, যদি মুখস্থ না থাকে বের করে ফেলবেন। ওকে, এই যে ব্যাসার্ধের মান বের করবো, তাহলে ব্যাসার্ধের মান কেমনে বের করবেন? তাহলে r = a, মানে বাহুর দৈর্ঘ্য, যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এ মানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 3, তাহলে এই যে এর মান 3 আর নিচে হচ্ছে √3। এই 3 মানে দুইটা √3, তাহলে এই √3 দিয়ে একটা √3 কাটা যাবে, একটা √3 থাকবে, তার r এর মান √3। আমার কথা কি বুঝছেন? তাহলে r এর ভ্যালু √3, অর্থাৎ এই যে পরিবৃত্ত, এই পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে √3। তাহলে এখন এরিয়া = কি হবে? π × r², r এর মান √3 বের করছি, স্কয়ার আর রুট কেটে 3 আর সাথে আছে পাই, তার মানে উত্তর হচ্ছে 3π। ক্লিয়ার? 3π আছে অপশন ইয়েস, ডি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, আপনারা কি ব্যাপারটা বুঝছেন যে এই যে r = a/√3 আর r = a/2√3, এই ব্যাপারটা কিন্তু আমি যে যখন আমি ত্রিভুজ পড়াইছিলাম, অন্তবৃত্ত, পরিবৃত্ত, হ্যাঁ তারপর যে ভরকেন্দ্র, এগুলো যখন পড়াইছিলাম তখন কিন্তু আমি বুঝাইছিলাম। তারপর আরেকবার বলছি বারে বারে, হ্যাঁ যাতে আপনার মনে থাকে। নেক্সট, এখানে কি বলছে দেখেন, এখানে বলছে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোন সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। তার মানে এই যে 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বৃত্ত, এর অন্তর্বৃত্তের ক্ষেত্রফল চাইছে। অন্তর্বৃত্ত মানে যে বৃত্ত হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরে থাকবে এবং 3 বাহুকে স্পর্শ করে থাকবে। হ্যাঁ, তাহলে এই যে ভিতরে যে বৃত্তটা আছে অন্তর্বৃত্ত, এই অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে। তো অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²।
তাহলে আপনি যদি এই অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বের করতে চান, এই বৃত্তের ব্যাসার্ধ লাগবে। এই বৃত্তের ব্যাসার্ধ কোশ্চেনে দেওয়া নাই, দেওয়া আছে কি 3 সেন্টিমিটার হচ্ছে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, তার মানে এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3। তার মানে আপনাকে এই বাহুর দৈর্ঘ্যের সাহায্যে এই বৃত্তের ব্যাসার্ধটা বের করতে হবে, এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, বুঝছেন? এই আর এর মানটা বের করতে হবে। কিভাবে? আমি একটু আগে বললাম যে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের, আবার বলছি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a ডিভাইডেড বাই 2√3। এই যে এটার ব্যাসার্ধ হচ্ছে a ডিভাইডেড 2√3। অন্তর্বৃত্ত 2√3, নিচে 2√3 থাকবে, মানে বেশি দিয়ে ভাগ থাকবে, আর পরিবৃত্ত হলে শুধু √3 দিয়ে ভাগ। ওকে, এখান থেকে এর মান কত? এর মান হচ্ছে 3, এর মান 3 বসাই দেন। এই যে এ মানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, বুঝছেন? নিচে হচ্ছে 2√3। এই √3 দিয়ে 3 এর মধ্যে দুইটা √3 আছে, এই √3 দিয়ে একটা √3 কাটলে থাকবে একটা √3, তারপরে √3 ডিভাইডেড বাই 2। তাহলে √3 ডিভাইডেড বাই 2 কি? √3 ডিভাইডেড বাই 2 হচ্ছে এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তাহলে অতএব এরিয়া ইকুয়াল টু পাই ইনটু √3 ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার। এই পাই থাকলো 3 এর স্কয়ার, এই √3 এর স্কয়ার করলে √ আর স্কয়ার কাটে 3, আর 2 এর স্কয়ার কত 4, তার মানে উপরে 3 পাই ডিভাইডেড বাই 4, 3 পাই বাই 4, 3 পাই বাই 4 আছে অপশনে। ইয়েস, 3 পাই বাই 4, সি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, ক্লিয়ার? 3 পাই ডিভাইডেড বাই 4। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে দেখেন। একটি বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4√3 হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? এটা পরীক্ষায় কোথাও আসে নাই, আমি আমার মতো করে সাজাই দিছি, কিন্তু দেখেন দিয়ে দিতে পারে। একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত, সেই বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ। তার মানে এখানে কিন্তু তিনটা জিনিস, একটা বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্রের অন্তর্লিখিত মানে বর্গক্ষেত্রের অন্তরে লিখিত মানে বর্গক্ষেত্রের ভিতরে, বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত তার মানে বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত, সেখানে অন্তর্লিখিত ত্রিভুজ, তার মানে সেই ত্রিভুজের সেই বৃত্তের মধ্যে আবার ত্রিভুজ। তার মানে জিনিসটা হলো এরকম, প্রথমে আছে বর্গ, এই বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত, সেই বৃত্তে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজ। বুঝছেন কিনা বলেন? এই হলো চিত্র। বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত, এই যে বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত, সেই বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজ বলা নাই, বুঝে নিতে হবে। বলছে অন্তর্লিখিত ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4√3। প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 4√3 হয় তাহলে তো নিশ্চয়ই সেটা কি হবে? সেটা সমবাহু ত্রিভুজ হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 4√3। তার মানে এই প্রত্যেকটা বাহু 4√3, এই যে 4√3, ঠিক আছে? তার মানে এখানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এই এ মানে কিন্তু এই বর্গের বাহু না, ত্রিভুজের বাহু 4√3, বুঝছেন? আচ্ছা, সমবাহু ত্রিভুজের বাহুকে এ দ্বারা প্রকাশ করে, আবার বর্গের বাহুকে এ দ্বারা প্রকাশ করে। এটা সমস্যা। কি চাইছে বলেন? চাইছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। তাহলে কি নির্ণয় করতে বলছে? চাইছে এই যে বাইরে যে বর্গক্ষেত্র আছে না, বর্গের কর্ণের দৈর্ঘ্য। সবাই তাকাবেন, বর্গের কর্ণের দৈর্ঘ্য চাইছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, বর্গের কর্ণের দৈর্ঘ্য যদি বের করতে চান, বর্গের কর্ণ ডি ইকুয়াল টু কি? √2 আগে বুঝতে হবে। আমি একটু এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে আমি এক্স দ্বারা প্রকাশ করতেছি, বুঝছেন? নাহলে উল্টাপাল্টা হয়ে যাবে। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে আমি এক্স দ্বারা প্রকাশ করলাম, এক্স। হ্যাঁ, বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। এখানে এ কি? এখানে এ হচ্ছে যে বর্গের কর্ণ বের করতেছেন সেই বর্গের বাহুর দৈর্ঘ্য। তার মানে সোজা কথা, বর্গক্ষেত্রের কর্ণটা যদি বের করতে চান, আপনাকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, যেভাবেই হোক। তাছাড়া তো কর্ণের দৈর্ঘ্য আসবে না। আগে আপনাকে বুঝতে হবে যেটা বের করতে বলছে সেটা বের করতে গেলে কি কি লাগে। তাহলে বর্গের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে, সেটা বের করতে গেলে বর্গের বাহুর দৈর্ঘ্য লাগবে। কিন্তু বর্গের বাহু আমি কেমনে বের করব? বর্গের বাহু তো দেওয়া নাই, বর্গের বাহু নেই। যেটা আমি দেখতে পাচ্ছি, যেহেতু এই বৃত্তটা বর্গের ভেতরে অবস্থিত, তাহলে এই বর্গের বাহু আর এই যে বৃত্তের ব্যাস সমান, বুঝতে হবে। দেখছেন, এটা কিন্তু বৃত্তের ব্যাস, এই যে ভিতরে যে বৃত্ত আছে সেই বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস আর এই বর্গের বাহু সমান। তার মানে আমি যদি কোনোভাবে বৃত্তের ব্যাসটা বের করতে পারি, তাহলেই বর্গের বাহু চলে আসলো, তাই কি না? আমার কথা কি বুঝছেন? তাহলে আমার টার্গেট হচ্ছে বৃত্তের ব্যাস বের করা। এখন আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা হচ্ছে এই যে ভিতরে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা কি বৃত্তের ভিতরে ত্রিভুজ না? তার মানে কি, এই যে বৃত্তটা, এই বৃত্তটা হচ্ছে এই ত্রিভুজের পরিবৃত্ত, তাই কি না? এই যে ভিতরে যে বৃত্তটা আছে, এই বৃত্তটা কি এই ত্রিভুজের পরিবৃত্ত না? ইয়েস। আর পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র কি? আর ইকুয়াল টু a ডিভাইডেড বাই √3। মনে আছে না নাই? a ডিভাইডেড বাই √3। এ মানে কিন্তু এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, কিন্তু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে আমি x ধরছি, তাই a না দিয়ে কি দিব? তাই a না দিয়ে আমি x দিব। আমার কথা কি বোঝা যাচ্ছে? পরিবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় সূত্র a ডিভাইডেড বাই √3, মানে বাহুর দৈর্ঘ্যকে, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে √3 দিয়ে ভাগ।
এখানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এক্স, তাই এক্স কে √3 দিয়ে ভাগ, এক্স এর মান হচ্ছে 4√3, এই যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য তাহলে 4, তার মানে আর এর মান 4, আর মানে কি, আর মানে বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 4 হয় তাহলে অতএব বর্গের বাহু কত হবে? এখানে বর্গের বাহুটা কি, এই বর্গের বাহুটা হচ্ছে বৃত্তের এই ব্যাসের সমান, বুঝছেন? তাহলে বর্গের বাহু ইকুয়াল টু 2r, তাহলে a ইকুয়াল টু 2 ইনটু r এর মান হচ্ছে 4, তার মানে 4 দুগুণে 8, ক্লিয়ার? এইবার হচ্ছে আমরা কি বের করব? অতএব বর্গের কর্ণ, খুবই সিম্পল, বুঝছেন? শুধু বুঝতে হবে, মানে আপনাকে স্টেপ বাই স্টেপ অঙ্ক করতে হবে। বর্গের কর্ণ d ইকুয়াল টু √2a, তাই a হচ্ছে এর মান কত? এটা হচ্ছে √2, এর মান হচ্ছে 8, তাহলে উত্তর হচ্ছে 8√2, 8√2 অপশন। দেখেন এই যে এ নাম্বার অপশন ইজ রাইট। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় কোথাও আসে না, আমি আমার মতো করে বানাই দিছি, বলা জানা দিয়ে দিতে পারে। যদিও আমি বানাই দেইনি, কারণ এই প্রশ্ন আসে হচ্ছে আপনার আগারওয়াল, RS আগারওয়ালের বইয়ে, ঠিক আছে, যেখান থেকে ব্যাংকে প্রচুর প্রশ্ন আসে। তো এই প্রশ্ন আসলে তো কেউ, অনেকে তো বুঝবেই না যে কি চাইছে। আপনার বের করতে হবে বর্গের কর্ণ। এখন বর্গের কর্ণ বের করতে গেলে বর্গের বাহু লাগবে। এই বর্গের বাহু কিভাবে বের হবে? আমি দেখতে পাচ্ছি যে বর্গের বাহুটা হচ্ছে এই বৃত্তের ব্যাসের সমান, তার মানে বৃত্তের ব্যাস বের করতে পারলে হবে। তো বৃত্তের ব্যাস বের করতে গেলে বৃত্তের ব্যাসার্ধ বের করলে তাকে 2 দিয়ে গুণ, তাই বৃত্তের ব্যাসার্ধ আগে বের করছি, তাকে 2 দিয়ে গুণ করে বর্গের বাহু পাইছি, তারপর বর্গের কর্ণ বের করছি। আশা করি বুঝছেন। নেক্সট, এটাও করাই ফেলছি। এটা হচ্ছে সেম কত নাম্বার প্রশ্ন? এটা হচ্ছে 130 নাম্বার প্রশ্ন, একদম সেম হুবহু 130 নাম্বার প্রশ্ন। দেখবেন আমরা করাইছি এটা, আমাদের বইয়ের 130 নাম্বার প্রশ্ন। নেক্সট কি বলছে দেখেন, এখানে বলছে একটি আয়তক্ষেত্রের মধ্যে অবস্থিত সর্ববৃহৎ বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, আগে বোঝেন কি চাইছে। আয়তক্ষেত্রের মধ্যে অবস্থিত সর্ববৃহৎ বৃত্ত, সর্ববৃহৎ কথাটা উল্লেখ করছে কেন? কারণ আয়তক্ষেত্রের মধ্যে কেউ যদি বলে যে এই বৃত্ত, আয়তক্ষেত্রের মধ্যে তো অনেক বৃত্ত আঁকা যায়, ছোট আঁকা যায়, বড় আঁকা যায়। তার মানে যদি বলে এই আয়তক্ষেত্রের ভেতরে অবস্থিত বৃত্তের ক্ষেত্রফল বের করো, তাহলে তো আমি বের করতে পারবো না, কারণ এর মধ্যে বৃত্তটা কত বড় যদি না বলা থাকে, তাহলে কেমনে বের করবো? এই জন্য সর্ববৃহৎ কথাটা উল্লেখ করে দিচ্ছে, মানে এর ভেতরে এমন একটা বৃত্ত আঁকাতে হবে যে বৃত্তটা সবচেয়ে বড়, এর চেয়ে বড় বৃত্ত এর ভেতরে আঁকানো যায় না। হ্যাঁ, তাহলে সেই বৃত্ত আঁকাতে হলে আপনাকে অবশ্যই মনে রাখবেন আয়তক্ষেত্রের ভেতরে। এখন বলবেন যে ভাই এটা এবার কেমন বৃত্ত, এই পাশে পাশে কভার করলো না? ভাই এটা কি বর্গক্ষেত্র যে 4 বাহুকে টাচ করবে? বর্গক্ষেত্র হলে 4 পাশে টাচ করতো, কিন্তু আয়তক্ষেত্রের মধ্যে বৃত্ত আঁকালে পারে সেটা কখনোই 4 বাহুকে টাচ করবে না, টাচ করবে শুধু সেই 2 বাহুকে, শুধু বড় যে 2 বাহু, সেই বড় 2 বাহুকে টাচ করবে। অর্থাৎ এখানে এই বৃত্তের ব্যাস হবে এই প্রস্থের সমান, এই প্রস্থ 14, এখানে বৃত্তের ব্যাস। একজন বলছে ভাই এরকম আঁকানো যেত না, এরকম এই পাশ দিয়ে এরকম আঁকানো যেত না? এইভাবে আঁকাতে গেলে আর সেটা বৃত্ত হবে না, সেটা তো অতি ডিম হয়ে যাচ্ছে। আমার কথা কি বুঝছেন? তার মানে বর্গক্ষেত্রের ভেতরে অঙ্কিত সর্ববৃহৎ বৃত্তের ব্যাস হবে মানে সোজা কথা, ওই বৃত্তটা ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, 2টা দৈর্ঘ্যকে টাচ করবে। দৈর্ঘ্য মানে সবচেয়ে বড় 2 বাহুকে টাচ করবে, আবার এবং সেক্ষেত্রে ছোট বাহুটা হবে, আবার বলছি আয়তক্ষেত্রের ছোট বাহু হবে বৃত্তের ব্যাসের সমান। এই কথাটা মনে রাখলেই হবে। আয়তক্ষেত্রের ভেতরে অঙ্কিত সর্ববৃহৎ বৃত্তের, এই কথাটা লিখে রাখেন, তারপরে চিত্র দিয়ে বোঝাচ্ছি। আয়তক্ষেত্রের ভেতরে অঙ্কিত সর্ববৃহৎ বৃত্তের ব্যাস আয়তক্ষেত্রের প্রস্থের সমান, দৈর্ঘ্যের সমান হবে না, কারণ দৈর্ঘ্য বরাবর বৃত্ত আঁকাতে গেলে বৃত্ত হবে না, হয়ে যাবে ডিম। দেখেন আপনি যদি এখন এর ভিতরে বৃত্ত আঁকান, এই বরাবর বৃত্ত আঁকাতে হলে পারবেন না, আপনাকে এই বরাবর আঁকাতে হবে। এই যে এর চেয়ে বড় বৃত্ত আঁকা সম্ভব না। সেক্ষেত্রে এই বৃত্তের ব্যাস, এই বৃত্তের ব্যাস কার সমান হয়েছে? এই যে এই বাহুর সমান হয়েছে, দেখছেন? এটা হচ্ছে প্রস্থ, মানে ছোট বাহু, সোজা কথা ছোট বাহু। প্রস্থ মানে ছোট বাহু না, বড় বাহু বরাবর কি বৃত্ত আঁকানো যাবে না, আঁকাতে হবে ছোট বাহু বরাবর, বুঝছেন? আয়তক্ষেত্রের ছোট বাহু, আয়তক্ষেত্রের মধ্যে সর্ববৃহৎ বৃত্ত আঁকালে
সেই বৃত্তের ব্যাস হবে আয়তক্ষেত্রের ছোট বাহুর সমান, প্রস্থের সমান বা ছোট বাহুর সমান। মনে রাখবেন ছোট বাহুর সমান। তাহলে ছোট বাহু এখানে কে? এই 14, তার মানে ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার। আমার কথা কি বুঝছেন? তার মানে এখানে 2r = 14, এটুকু বুঝছেন কিনা বলেন? এইটাই বোঝা দরকার। তার মানে এখানে টুয়াইস r = 14, তাহলে r = কত? 14। এই 2 এই পাশে ভাগ আছে, সরি এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হলে 7, তাহলে r এর মান 7। অর্থাৎ এই আয়তক্ষেত্রের ভেতরে অঙ্কিত সর্ববৃহৎ বৃত্তের ব্যাসার্ধ হবে 7 সেন্টিমিটার। বুঝছেন কিনা বলেন? তাহলে ব্যাসার্ধ 7 পেয়ে গেছি, অতএব এরিয়া ইকুয়াল টু কি? পাই আর স্কোয়ার। পাই মানে কি? 22/7। আর স্কোয়ার, আর এর মান হচ্ছে 7, তাহলে 7 স্কোয়ার। হ্যাঁ, তাহলে 22/7 ইন্টু 7 স্কোয়ার মানে 7 গুণ 7। এই 7 দিয়ে 7 কাটা, তাহলে 22 গুণ 7, 7 দুগুণী 14, হাতে 1, 7 দুগুণী 14 আর 1 15, 154 স্কোয়ার সেন্টিমিটার। আমার কথা বুঝছেন কিনা বলেন? 154 স্কোয়ার সেন্টিমিটার। ক্লিয়ার? এখানে শুধু মাথায় রাখবেন যে কোনো বর্গক্ষেত্রের ভেতরে যদি আপনি বৃত্ত আঁকান, যা 4 বাহুকেই টাচ করবে এবং বর্গের বাহুর দৈর্ঘ্য হবে বৃত্তের ব্যাসের সমান, যদি বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত আঁকান। কিন্তু আয়তক্ষেত্রের ভিতরে বৃত্ত আঁকালে, সর্ববৃহৎ বৃত্ত অঙ্কন করলে সেই বৃত্তের ব্যাস হবে আয়তক্ষেত্রের ছোট বাহু বা প্রস্থের সমান। ওকে, এই বিষয়টুকু জানা থাকলেই হবে। নেক্সট। আচ্ছা, এইটা করানোর আগে আমাকে থিওরি পড়াইতে হবে। আচ্ছা, এখন আমরা শিখবো বৃত্তকলা, সেক্টর অ্যান্ড সেগমেন্ট। সেক্টর, সেক্টর বৃত্তকলা, বৃত্তকলা বা সেক্টর। হ্যাঁ, দেখেন বৃত্তকলা কি? আগে আমরা বৃত্তকলা বলতে আসলে কোন এলাকাকে বোঝাচ্ছে আগে সেটা বুঝেন। আমরা কি বৃত্তচাপ পড়ছিলাম না? মনে আছে বৃত্তচাপ? সবাই একটু তাকাবেন প্লিজ। বৃত্তচাপ পড়ছিলাম কিনা? এই বৃত্তচাপ, বৃত্তচাপ মানে হচ্ছে, আচ্ছা ধরেন এই যে পরিধির অংশ, এই যে এইটুককে বলা হচ্ছে বৃত্তচাপ। আর এই কেন্দ্র থেকে শুরু করে একদম এই যে ভিতরে যে জায়গাটা কভার করছে, মনে করেন এই কোণটা হচ্ছে থিটা। হ্যাঁ, এই থিটা কোণটা এখানে যে এলাকা কভার করছে, এই যে পিৎজার 6 ভাগের 1 ভাগ। ওই পিৎজার 6 ভাগের 1 ভাগ, মনে রাখবেন বৃত্তকলা মানে হচ্ছে পিৎজা। হ্যাঁ, ওই পিৎজার একটা অংশ, পার্ট। একটু পানি খাবো। হ্যাঁ, এই যে এই কেন্দ্র থেকে এটা যদি ও বি হয়, এই ও এ বি, এই ও এ বি যে অংশটা, ও এ বি, এইটাকে বলা হচ্ছে বৃত্তকলা। বৃত্তকলা মনে রাখবেন পিৎজা, পিৎজার একটা পার্ট, সেটাকে বলা হচ্ছে বৃত্তকলা, সোজা কথা। আর এই যে এইটুককে বলা হচ্ছে কি বলেন তো? এটাকে বলা হচ্ছে বৃত্তচাপ, এই দৈর্ঘ্যটা। আর বৃত্তকলা মানে এই দৈর্ঘ্য না শুধু, এই যে পুরোটা, এই পুরো জায়গাটাকে বলা হচ্ছে বৃত্তকলা। ইংরেজিতে বলে সেক্টর। হ্যাঁ, সেক্টর মানে এই পুরো বৃত্তের একটা সেক্টর। ওকে, আর একটা জিনিস আছে সেগমেন্ট বা বৃত্তাংশ। অনেকে ইংরেজি প্রশ্ন যখন আসে ব্যাংকে, তখন এই সেক্টর আর সেগমেন্টটা উল্টাপাল্টা করে ফেলে। সবাই একটু দেখেন, সেগমেন্ট মানে হচ্ছে কেন্দ্র থেকে না, বৃত্তাংশ মানে বৃত্তের যে কোনো একটা অংশ, যে কোনো একটা অংশ। এই যে এইটুক, এই যে এটাকে বলা হচ্ছে সেগমেন্ট। এই যে এলাকাটা, এই যে পুরো এলাকাটা। শোনেন, এই যে এই এ বি, এই রেখাটাকে বলা হচ্ছে জ্যা, সরি হ্যাঁ জ্যা, এই যে এ বি, এই রেখাটাকে বলা হচ্ছে জ্যা। আর এই জ্যার নিচে যে জায়গাটা কভার করতেছে, হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে সেগমেন্ট। ঠিক আছে, তো আমরা আজকে পড়বো বৃত্তকলা। সেগমেন্ট কিভাবে বের করতে, সেগমেন্টের ক্ষেত্রফল কিভাবে বের করতে সেটা দেখবো। আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। এখান থেকে পরীক্ষায় ইদানিং প্রশ্ন আসছে খুব। হ্যাঁ, বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়, খুবই সিম্পল, জাস্ট বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়। বৃত্তকলা মানে তো বুঝছেন, ক্ষেত্রফল নির্ণয়। এখন দেখেন, এটা যদি ও হয়, এটা যদি বি হয়, এই যে এবি চাপ, এই এবি চাপ, এইটা তো বৃত্তচাপ, তাই না? একটু তাকান, এটা তো বৃত্তচাপ। এখন এই বৃত্তচাপটা আমি যদি এবি চাপ বলি, এবি চাপ তো বলা যাবে না, কারণ এবি চাপ বললে এই পাশ থেকে বোঝাচ্ছে নাকি এই পাশ থেকে বোঝাচ্ছে সেটা তো আমি বুঝতেছি না, তাই না? তাহলে এই চাপটার নাম কি? উপচাপ।
আর এই যে এই পাশে চাপটা, এটা কি অধিচাপ না? মনে আছে আপনাদের বৃত্তচাপ দুই রকম, উপচাপ আর অধিচাপ। তেমনি বৃত্তকলাও দুই রকম, উপবৃত্তকলা, অধিবৃত্তকলা। তাহলে এই যে বৃত্তকলা কিন্তু এখানে দুইটা হয়েছে, একটা হলো এই যে এটাও তো পিজ্জার একটা অংশ, এই পুরোটা। একজন যদি এই পাশ থেকে নিয়ে যায় তাহলে পুরোটা একটা অংশ না? এটা হলো অধিবৃত্তকলা। আর এই যে ভিতরে যেটা দেখাইছি যে এখান থেকে, এটা হলো উপবৃত্তকলা। তাহলে বৃত্তকলাও কিন্তু দুই রকম। হ্যাঁ, বৃত্তকলাও দুই রকম। আচ্ছা, উপবৃত্তকলা, অধিবৃত্তকলা। মানে ছোট যে অংশটা, ছোট যে বৃত্তকলাটা, সেটা হচ্ছে উপবৃত্তকলা, আর বাকি যে পুরো অংশটা থাকতেছে সেটা হচ্ছে অধিবৃত্তকলা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি বুঝছেন। তেমনি এই যে বৃত্তের সেগমেন্ট বললাম না, বৃত্তাংশ মানে বৃত্তের যে কোনো জায়গার অংশকে বলা হচ্ছে সেগমেন্ট বা বৃত্তাংশ। এই যে এটা একটা সেগমেন্ট। তাহলে আমি যদি বলি যে কেন এটা সেগমেন্ট না, এটা সেগমেন্ট, এটাও তো একটা অংশ। হ্যাঁ, এটাও সেগমেন্ট। একটা জ্যা যখন আপনি আঁকাবেন, বুঝছেন, তখন একই সাথে এই যে কোনো একটা জ্যা অঙ্কন করলে এখানে দুইটা সেগমেন্ট হবে বৃত্তের। এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট। এটা ছোট সেগমেন্ট, এই জন্য নাম হচ্ছে মাইনর সেগমেন্ট, আর এটা হচ্ছে বড় সেগমেন্ট, এই জন্য নাম মেজর সেগমেন্ট। আমার কথা কি বুঝছেন? সেগমেন্টও দুই রকম, মেজর সেগমেন্ট, মাইনর সেগমেন্ট। মেজর মানে বড়, মাইনর মানে ছোট, ক্ষুদ্র। হ্যাঁ, আর বৃত্তকলাও দুই রকম, এই যে উপবৃত্তকলা, আর এই উপবৃত্তকলা বাদে যে অংশটা আছে, যে পুরো এটা হচ্ছে অধিবৃত্তকলা। আশা করি বুঝছেন। এখন আমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল। সেন্স দিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো, সেন্স দিয়ে। ঠিক আছে? বৃত্তকলার ক্ষেত্রফল, তাকান প্লিজ। এখন বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা এখানে দেখেন, সবাই একটু মনোযোগ দেন। আপনাদেরকে আমি যখন পরিধি নির্ণয় শিখাইছিলাম, আমি আগে হচ্ছে কনসেপ্ট দিয়ে বোঝাচ্ছি, পরে সূত্র তো বোঝাবোই, সমস্যা নেই। ধরেন এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। হ্যাঁ, আপনাকে বলা হলো এই এলাকার ক্ষেত্রফল, এই যে এই এলাকার ক্ষেত্রফল বের করতে বললো। হ্যাঁ, ও এ বি, ও এ বি, ও এ বি, এই এলাকা, এটা কিন্তু একটা বৃত্তকলা। এই এলাকার ক্ষেত্রফল বের করতে বললো। এখন এই এলাকার ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কি করবো? সবাই একটু তাকাবেন প্লিজ, একটু তাকান। ধরেন এই কোণটার মান 30 ডিগ্রি, আমি জানি না কত ডিগ্রি, আমি ধরে নিলাম 30 ডিগ্রি। এখন আমাকে বলেন এই যে বৃত্তকলার কথাটা বলতেছে, এই যে জায়গাটা, এই জায়গাটা কি পুরো বৃত্তেরই একটা অংশ না? একটু মনোযোগ দেন প্লিজ, গভীর মনোযোগ দেন। এই সব সূত্র মুখস্থ করা লাগবে না, মুখস্থ করলে তো বিপদ, যদি না বুঝে মুখস্থ করেন মনে থাকবে না। এই যে বৃত্তকলার কথা আমরা বলতেছি, এই বৃত্তকলাটাকে এই পুরো বৃত্তেরই তো একটা অংশ, তাই কিনা? তার মানে এই পুরো বৃত্তের ক্ষেত্রফল কত? এই পুরো বৃত্তের ক্ষেত্রফল কিন্তু পাই আর স্কোয়ার। এই যে সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল মানে এই পুরো জায়গার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, রাইট? তাহলে এইটুকের ক্ষেত্রফল কত হবে সেটা আমরা কেমনে বের করবো? আরে ভাইয়া দেখেন, এদিকে তাকান। এই পুরো কোণের মান কত? এই পুরো কোণের মান কিন্তু 360 ডিগ্রি। আর এই যে এখানে এইটুকের মান কত? এইটুকের মান 30, আমি দেখা দিছিলাম। এইটুকের মান কত? এইটুকের মান 30। তাহলে এই পুরো কোণের মান হচ্ছে 360। তাহলে খেয়াল করেন, তাহলে এই পুরো 360 ডিগ্রির সাথে এই পুরো বৃত্ত রিলেটেড, মানে পাই আর স্কোয়ার রিলেটেড। পুরো বৃত্ত মানে পাই আর স্কোয়ার, পুরো কোণ মানে 360। তাহলে এই পুরো 360 ডিগ্রি বৃত্ত নিলে পরে পাওয়া যাচ্ছে ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে 30 ডিগ্রি নিলে কতটুকু পাওয়া যাবে? তার মানে এই কোণের মানটা, এই যে এদিকে তাকান, এদিকে তাকান। এই যে বৃত্তকলাটা এখানে দেখাইছি, এই বৃত্তকলাটা এখানে যত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই কোণটা 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি কোণ, এই 360 ডিগ্রির যত অংশ, এখানে যে বৃত্তকলাটা আছে, এই বৃত্তকলাটা পুরো বৃত্তের তত অংশ। খুবই সিম্পল। তাহলে আমাকে বলেন এই 30 ডিগ্রি এই 360 ডিগ্রির কত ভাগের এক ভাগ? 360 কে 30 দিয়ে ভাগ করলেই তো পাবো 12 ভাগের এক ভাগ। ইয়েস, 12 ভাগের এক ভাগ। এই 30 ডিগ্রি 360 ডিগ্রির কত অংশ কিভাবে পাবেন? এই 30 কে 360 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 30 ডিভাইডেড বাই 360, 3 1 3, 3 12 36। তার মানে এই যে এই 30 ডিগ্রি হচ্ছে 360 এর 12 ভাগের এক ভাগ। তার মানে আপনাকে বুঝতে হবে এখানে যে বৃত্তকলাটা আছে, এই বৃত্তকলার ক্ষেত্রফল হবে পুরো বৃত্তের এই 12 ভাগের এক ভাগ। সহজ কথা।
কারণ এই 30 ডিগ্রি এখানে যত মানে এই পুরো 360 ডিগ্রি মানে কিন্তু পুরো পাই আর স্কোয়ার, এই পুরো জায়গা। আর এই 30 ডিগ্রি মানে হচ্ছে এই যে এইটুক। তাহলে 360 ডিগ্রি যদি পাই আর স্কোয়ার কে কভার করে, তাহলে 30 ডিগ্রি এই পুরো পাই আর স্কোয়ারের কতটুকু কভার করবে? 12/1। আমার কথা কি বুঝছেন? মানে এই কোণটা এই বৃত্তকলা এখানে যে কোণ উৎপন্ন করছে সেটা এই পুরো কোণের মানে 360 যত অংশ এই বৃত্তকলার ক্ষেত্রফল হবে পুরো বৃত্তের ক্ষেত্রফলের তত অংশ। কনসেপ্ট ক্লিয়ার কিনা সেটা বলেন, কনসেপ্টটা ক্লিয়ার কিনা? তার মানে যখন আপনাকে বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে বলবে আপনি কি করবেন? আপনি সূত্র পরে আমি দেখাচ্ছি, সূত্র তো দেখাবোই, কোনো সমস্যা নেই। আপনি ধরেন এই একটা বৃত্ত বলা হলো এটা হচ্ছে 30 ডিগ্রি, হ্যাঁ, এটা হচ্ছে ওএবি বলা হলো এই ওএবি বৃত্তকলার ক্ষেত্রফল। দেখেন ওএবি বৃত্তকলার ক্ষেত্রফল যদি আপনাকে বলে, তাহলে আপনি কি করবেন? আপনি জানেন পুরো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এই পুরো বৃত্তের ক্ষেত্রফলের কি এই 30 ডিগ্রি পুরো 360 যত অংশ, 30 ডিগ্রি 360 কত অংশ কিভাবে পাবেন? 30 কে 360 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 30 ডিভাইডেড বাই 360। তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফলকে এই 30 ডিভাইডেড বাই 360 দিয়ে গুণ করলেই তো আপনি পাবেন যে মানে এই এলাকার ক্ষেত্রফল কত। খুবই সিম্পল, মানে পুরো ক্ষেত্রফলকে এই কোণের যত অংশ তত বের করে গুণ করলেই হচ্ছে। আর যারা ঐকিক নিয়মে শিখতে চায় দেখেন এদিকে তাকান, এদিকে তাকান। এই পুরো বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। আর এই পুরো বৃত্তের সাথে কত ডিগ্রি কোণ রিলেটেড? 360 ডিগ্রি। তার মানে 360 ডিগ্রি কোণের ক্ষেত্রফল, 360 ডিগ্রি কোণের জন্য 360 ডিগ্রি কোণের জন্য ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। খেয়াল করেন এই পুরো 360 ডিগ্রির জন্য পুরো বৃত্ত মানে পাই আর স্কোয়ার ক্ষেত্রফল, তাই না? পুরো বৃত্তের ক্ষেত্রফল। অতএব 1 ডিগ্রির কোণের জন্য ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 360, রাইট? তাহলে এই যে এখানে যে 30 ডিগ্রি আছে এই 30 ডিগ্রি কোণের জন্য এই যে দেখেন এদিকে তাকান, এই বৃত্তকলাটার ক্ষেত্রফল বের করা মানে এই বৃত্তকলাটা এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি যা দেওয়া থাকবে। তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল এই বৃত্তকলাটা এখানে ধরলাম থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই বৃত্তকলাটা এখানে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এই পুরো 360 ডিগ্রির জন্য যদি পুরো বৃত্ত পাই আর স্কয়ার কভার করে, তাহলে এই থিটা ডিগ্রির এই জায়গাটা কতটুকু কভার করছে? ঐকিক নিয়মের সাহায্যে। তাহলে কি লিখবো? 360 ডিগ্রি কোণের জন্য ক্ষেত্রফল পাই আর স্কয়ার, 1 ডিগ্রির জন্য কত আর এই থিটা ডিগ্রির জন্য কত? তাহলে অতএব থিটা ডিগ্রি কোণের জন্য ক্ষেত্রফল পাই আর স্কয়ার থিটা ডিভাইডেড বাই 360। এইটাই হলো আমাদের বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো এই বৃত্তকলার ক্ষেত্রফল এইভাবে লেখে, দেখেন এদিকে তাকান, এই যে বৃত্তকলার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর স্কয়ার ইনটু থিটা ডিভাইডেড বাই 360। এই জায়গাটা আলাদা করে লিখছে, এই যে এইভাবে দেওয়া আছে দেখবেন। পাই আর স্কয়ার মানে পুরো ক্ষেত্রফল, এই যে পুরো বৃত্তের ক্ষেত্রফল। আর পুরো বৃত্তের ক্ষেত্রফলকে কত দিয়ে গুণ? এই কোণটা এই পুরো কোণের যত অংশ সেটা কিভাবে পাবো? এই কোণকে এই কোণ দিয়ে ভাগ, এই কোণ মানে থিটা, এই কোণ মানে 360, তাই এই যে থিটা ডিভাইডেড বাই 360 দিয়ে ভাগ গুণ, বুঝছেন? থিটা ডিভাইডেড বাই 360 এটাকে কি করছে? আলাদা করে জাস্ট সাইডে দেখাইছে। কোনো সমস্যা নাই, আপনি পাই আর স্কয়ার থিটা ডিভাইডেড বাই 360 এভাবে মনে রাখলেও হবে। পাই আর স্কয়ার থিটা ডিভাইডেড বাই 360, কথা বলছেন? খুব ইম্পর্টেন্ট। এবং যদি কেউ কনসেপ্ট দিয়ে বোঝে তার এই সূত্র তো মুখস্থ করা লাগবে না, সে বুঝবে যে এই কোণটা 360 আর 360 ডিগ্রি মানে হচ্ছে পুরো বৃত্ত মানে পাই আর স্কয়ার, তাই না? তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই 30 ডিগ্রি কোণটা এই 360 এর যত অংশ, তাহলে এই জায়গার ক্ষেত্রফল হবে পুরো ক্ষেত্রফলের তত অংশ। এটা কিন্তু ওই যে পরিধি বের করার সময় কিন্তু দেখাইছিলাম, বৃত্তচাপের দৈর্ঘ্য বের করার সময় এই কনসেপ্ট দিয়ে অঙ্ক করাইছিলাম, তাই না? তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে পাই আর স্কয়ার ডিভাইডেড বাই 360। অনেকে বলে যে ভাই যখন বৃত্তচাপ নির্ণয় করেছিলেন তখন এস ইকুয়াল টু আর থিটা লিখছিলেন, তখন এই থিটাকে পাই বাই 180 দিয়ে গুণ করে রেডিয়ান করে নিছিলেন, কিন্তু ভাই এখানে তো থিটাকে পাই বাই 180 দিয়ে গুণ করলেন না, কেন করব? এখানে পাই বাই 180 দিয়ে গুণ করার কারণ ছিল কারণ থিটা ডিগ্রিতে থাকলে রেডিয়ানে কনভার্ট করতে হয়েছে এসআই এককে। কিন্তু এখানে দেখেন, এখানে থিটা কি যদি ডিগ্রিতে থাকে, এই থিটাকে যদি রেডিয়ানে কনভার্ট করেন তাহলে উপরে পাই বাই 180 দিয়ে গুণ, এই 360 তো ডিগ্রিতে আছে, এই 360কেও তো রেডিয়ানে কনভার্ট করার জন্য আবার নিচেও পাই বাই 180 দিয়ে গুণ, তাহলে উপরের পাই বাই 180 নিচের পাই বাই 180 কেটে থাকবে না। কিন্তু এখানে শুধু থিটা ছিল এই জায়গাতে, মানে চাপের সূত্রে এখানে 360 ছিল না,
তাই এটাকে রেডিয়ানে কনভার্ট করতে হয়েছে। কিন্তু এখানে রেডিয়ানে কনভার্ট করলেও উপরে কনভার্ট করতে হতো, নিতেও কনভার্ট করতে হতো, কেটে যেত, ওটাতে কোনো ইফেক্ট পড়তো না, তাই এখানে করতে হয়নি। বুঝছেন? বুঝাই দিলাম এখানে ব্যাপারটা। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি বলেন? মূল পুরো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এই পুরো বৃত্তের ক্ষেত্রফলকে ওই যে বৃত্তকলাটা, এই যে বৃত্তকলা, হ্যাঁ, এই কোণটা পুরো কোণের যত অংশ, এই এলাকার ক্ষেত্রফল হবে পুরো ক্ষেত্রফলের তত অংশ। তাহলে এই কোণটা পুরো কোণ মানে 360 কত অংশ? থিটা বাই 360। কোন একটা জিনিসের কত অংশ সেটা কেমনে বের করতে হয়? ওই জিনিসকে পুরো জিনিসটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই জিনিসটা থিটা অনুপাত দিয়ে বের করতে হয়। বুঝছেন? থিটা ডিভাইড বাই 360। তাহলে পাই আর স্কয়ারকে থিটা ডিভাইড বাই 360 দিয়ে গুণ করলে এটা হচ্ছে আমরা ওই বৃত্তকলার ক্ষেত্রফল পেয়ে যাব। আশা করি বুঝছেন। নেক্সট, এবার আমরা অঙ্ক সলভ করব। দেখেন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের র মিসিং আছে, এখানে দিয়ে নেবেন। বৃত্তের, হ্যাঁ, বৃত্তের ঠিক করে নিব। কত নম্বর প্রশ্ন এটা? 154 নম্বর। র্যান্ডম প্রবলেমস 54। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। এই যে এটা হচ্ছে আর ইকুয়াল টু 3 সেন্টিমিটার। এই যে 3 সেন্টিমিটার। ওকে, ফাইন। বলছে ও এ বি এর ক্ষেত্রফল কত? ও এ বি মানে এই যে এই এলাকার, সরি, এই এলাকার ক্ষেত্রফল চাইতে। এটা তো একটা বৃত্তকলা, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল চাইতে। বুঝছেন? এই যে এলাকার ক্ষেত্রফল। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল বের করার সূত্র কি? পাই আর স্কয়ার ইন্টু থিটা ডিভাইডেড বাই 360। খুবই সিম্পল। তাহলে পাই এর মান 22/7 ইন্টু আর স্কয়ার, আর মানে বৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, 3 স্কয়ার ইন্টু থিটা মানে এই যে এই বৃত্তকলাটা, এই যে বৃত্তকলার ক্ষেত্রফল বের করতেছি সেটা এখানে যে কোণ উৎপন্ন করছে 30 ডিগ্রি, নিচে 360। ওকে, দেখেন এটা দিয়ে এটা কাটা, এটা দিয়ে 3 12 তে 36। তাহলে উপরে থাকতেছে 22/7 ইন্টু 3 স্কয়ার 9, নিচে হচ্ছে 12। এই যে নিচে 12 না, 3 দিয়ে কাটা যায়। আচ্ছা, ওরা তো পাইয়ের মাধ্যমে রেখে দিচ্ছে, আমি পাই কেন কেটে দিচ্ছি? ওরা পাইয়ের মাধ্যমে রাখছে, তাহলে পাই রেখে দিলাম। আর স্কয়ার, আর এর মান 3 স্কয়ার 9 ইন্টু থিটা হচ্ছে 30, নিচে 360। এই 0 0 ক্যান্সেল। দেখেন এটা দিয়ে কাটলে এটা 4 9 36। হ্যাঁ, তাহলে উপর থাকতেছে 3 পাই, নিচে 4, 3 পাই বাই 4। খুবই সিম্পল, শুধু বুঝতে হবে, কনসেপ্ট বুঝলে পরে অঙ্কগুলো সহজ। নেক্সট, এবি চাপের দৈর্ঘ্য পাই বাই 2 সেন্টিমিটার। এবি চাপের দৈর্ঘ্য, আরে এবি চাপের দৈর্ঘ্য, আচ্ছা ঠিক আছে। ও এবি এর ক্ষেত্রফল কত? এবি চাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে এখানে কিন্তু চিত্র নাই, আগে আপনাকে চিত্র আঁকাতে হবে। এবি চাপ, বৃত্তচাপ, চাপ মানে বৃত্তচাপের দৈর্ঘ্য পাই বাই 2 সেন্টিমিটার। দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য এটা। ও এবি এর ক্ষেত্রফল কত? ও মানে বৃত্তের কেন্দ্র বোঝায়। বুঝছেন? এটা একটা বৃত্ত, তার সেন্টার হচ্ছে ও, এই হলো এবি চাপ, এই যে এটার দৈর্ঘ্য, এই যে এটার দৈর্ঘ্য হচ্ছে পাই বাই 2। বুঝছেন? আচ্ছা, বলছে এবি চাপের কেন্দ্রে, এবি চাপ কেন্দ্রে, এই যে কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। বলছে তাহলে কোণ উৎপন্ন করে কিসে চাইছে? ও এবির ক্ষেত্রফল। এই যে এই ও এবির ক্ষেত্রফল মানে এই যে বৃত্তকলার ক্ষেত্রফল চাইছে। এখন বৃত্তকলার ক্ষেত্রফল মানে কি আগে বোঝেন? পাই আর স্কয়ার ইন্টু থিটা ডিভাইডেড বাই 360। থিটার মান 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে পাই আর স্কয়ার ইন্টু 30 ডিভাইডেড বাই 360। ওকে, ফাইন। এখন আপনি যদি এই যে বৃত্তচাপের ক্ষেত্রফল মানে এই যে ও এবির ক্ষেত্রফল, ও এবি এর এরিয়া, এটা যদি বের করতে চান তাহলে তো আপনার এই যে ব্যাসার্ধ লাগবে। এই ব্যাসার্ধের মান সরাসরি দেওয়া নাই কোশ্চেনে, দেওয়া আছে এই বৃত্তচাপের দৈর্ঘ্য। তাকান, এই বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে পাই বাই 2। এই বৃত্তচাপের দৈর্ঘ্য থেকে আমাকে ব্যাসার্ধ বের করতে হবে। আমরা মনে আছে বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপ এস ইকুয়াল টু আর থিটা, মনে আছে কিনা? এস ইকুয়াল টু আর থিটা। এস মানে বৃত্তচাপের দৈর্ঘ্য, এই যে দেওয়া আছে পাই বাই 2, তাহলে এটা এস এর পরিবর্তে পাই বাই 2 ইজ ইকুয়াল টু আর। এই আর এর মান বের করবো। থিটা মানে কত? এই বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে 30। এইবার এই বৃত্তচাপকে, এই 30 কে পাই বাই 180 দিয়ে কিন্তু এবার গুণ করতে হবে, নাহলে কিন্তু ভুল। এবার কিন্তু গুণ করতে হবে। এই চাপের সূত্রে কিন্তু এই থিটাকে পাই বাই 180 দিয়ে গুণ করে রেডিয়ান করতে হবে। আচ্ছা, এবার দেখেন একটু কাটি কেটে দিই। এই পাই দিয়ে এই পাশের পাই কাটা, এই 30 দিয়ে 180 6 বার যায়। এখন এই পাশে আর রেখে দিলাম, এই 6 এই পাশে নিচে ছিল, এই পাশে সেই উপরে চলে আসবে, আর নিচে 2 ছিল। 6 বাই 2 3, তাহলে আর এর মান 3। বুঝছেন কিনা বলেন তো? আর এর মান 3, ব্যাসার্ধ 3। ওই ব্যাসার্ধের মান এই যে পাই রেখে দিলাম,
এই আর এর মান 3, 3 স্কোয়ার ইন্টু 30 ডিভাইডেড বাই 360, এই 0 0 কাটা, এই 3 স্কোয়ার 9, তাহলে পাই ইন্টু 9 ইন্টু 3 ডিভাইডেড বাই 36, এই 9 দিয়ে 36 চারবার যাবে, উপরে 3 পাই নিচে 4, 3 পাই বাই 4। আপনারা কি বুঝছেন? আগের অঙ্কটাই কিন্তু আগের অঙ্কে সরাসরি ব্যাসার্ধ দেওয়া ছিল, বাট এখানে ব্যাসার্ধ দেওয়া নাই, দেওয়া আছে চাপের দৈর্ঘ্য। চাপের দৈর্ঘ্য থেকে ব্যাসার্ধ বের করে অঙ্ক করতে হবে। বুঝছেন কিনা বলেন প্লিজ। বোঝা গেছে? এখন এই চাপের দৈর্ঘ্য থেকে ব্যাসার্ধ বের করার জন্য S = r θ এই সূত্র ব্যবহার না করে, এখানে কিন্তু পাই বাই 180 দিয়ে গুণ না করলে কিন্তু বিপদ, ভুল হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, না করেও করা যাবে। কিভাবে করা যাবে দেখেন। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে বৃত্তকলার ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেভাবেই হোক ব্যাসার্ধ বের করতে হবে বৃত্তের, না হলে হবে না। এখন আমি যদি ব্যাসার্ধ বের করতে চাই, দেখেন, আমি যদি কোনোভাবে বৃত্তের পুরো পরিধি বের করে ফেলতে পারি, পরিধি 2 পাই আর, পরিধি মানে তো 2 পাই আর, তাহলে পরিধির মান যদি বের করে ফেলতে পারি, তাহলে তো ব্যাসার্ধ আসবে। ইয়েস। তাহলে এখন দেখেন, এইটুকের দৈর্ঘ্য কত? পাই বাই 2। তাহলে এই পুরো পরিধির দৈর্ঘ্য তো আমি পাবো এমনিতেই, কারণ এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাই 30 ডিগ্রি এই পুরো 360 এর কত অংশ? 360 কে যদি আমি 30 দিয়ে ভাগ করি, তার মানে এই কোণটা হচ্ছে এই পুরোটার 12 ভাগের 1 ভাগ। তার মানে এই পুরো পরিধি হবে এইটুকের 12 গুণ, রাইট? এগুলো পড়াইছি। তাহলে এইটার মান যদি হয় পাই বাই 2, তাকে 12 দিয়ে গুণ করলাম 6 পাই। এই 6 পাই কি? এই 6 পাই হলো পরিধি। তাহলে 2 পাই আর ইকুয়াল টু 6 পাই। কেন? 2 পাই আর হচ্ছে পরিধি, আর পরিধি মান 6 পাই বের করলাম। এবার এই পাই পাই কাটা, এই 2 দিয়ে 6 কে যাবে 3 বার, তার মানে r ইকুয়াল টু 3। তার মানে আপনি যদি S = r θ এই সূত্র ভুলেও যান, এতে প্রবলেম নাই। আপনি চাপের দৈর্ঘ্যের সাহায্যে আপনি পুরো পরিধি বের করে ফেলবেন, এই যে কনসেপ্ট দিয়ে, তারপর সেখান থেকে r এর মান বের করবেন, তারপরে করবেন, কোনো প্রবলেম নাই। বুঝলে বিভিন্ন রাস্তাতে আগাইতে পারবেন, কিন্তু না বুঝলে কোনো রাস্তাই আপনার জন্য খোলা থাকবে না। ঠিক আছে? দেখেন চিত্রে বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে দাগাঙ্কিত এলাকার ক্ষেত্রফল কত? এই যে দাগাঙ্কিত যে এলাকা কালো কালো, হ্যাঁ, এটা হচ্ছে সেগমেন্ট। এটাকে বলে সেগমেন্ট, বুঝছেন? সেগমেন্ট ইংরেজিতে থাকবে সেগমেন্ট, বাংলায় থাকবে বৃত্তাংশ। সেগমেন্ট। আর এই পুরো এই পুরো যেটা না, এটাকে বলে সেক্টর বা বৃত্তকলা। এখন এই সেগমেন্টের ক্ষেত্রফল কেমনে বের করবো? সবাই একটু তাকান। এটা এই সেগমেন্টের ক্ষেত্রফল বের করার জন্য সূত্র আছে। হ্যাঁ, সূত্র আছে, আমি সূত্র লিখে দিচ্ছি আগে। সেগমেন্টের ক্ষেত্রফল বের করা খুবই সহজ। কিভাবে? দেখেন এই জায়গাটা, অনেকে বলছে ভাই এটা তো কোনো বৃত্ত না, ত্রিভুজ না, এটা কেমনে যে বের করি, কি যে করি, কোনো ব্যাপার না। আচ্ছা আমাকে বলেন, আপনি কি এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে পারবেন না? এই যে এটা, এই পুরোটার ক্ষেত্রফল বের করতে পারবেন না? এটা কিন্তু বৃত্তকলা, এই যে পুরোটা, এই পুরো অংশটা কিন্তু বৃত্তকলা, তাই না? এই পুরো বৃত্তকলার ক্ষেত্রফল থেকে এর ভিতরে একটা ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে দেখছেন, এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ। বলুন ভাই এটা যে সমদ্বিবাহু ত্রিভুজ কি করে বুঝলেন? কারণ ভাইয়া এই যে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব এটা ব্যাসার্ধ, কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব এটা ব্যাসার্ধ, তার মানে এই বাহু আর এই বাহু সমান, তার মানে ভিতরে যেটা আছে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। ইয়েস। তার মানে আমি এই পুরো এই পুরো বৃত্তকলার ক্ষেত্রফল থেকে আমি যদি এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু এই সেগমেন্টের ক্ষেত্রফল বেরিয়ে যাবে, রাইট? তার মানে হলো সেগমেন্টের ক্ষেত্রফল বের করতে গেলে আপনাকে এই বৃত্তকলার ক্ষেত্রফল থেকে এর ভিতরে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। ওকে, তাইলে ওই সেগমেন্টের ক্ষেত্রফল, দাগাঙ্কিত এলাকার ক্ষেত্রফল, তাহলে কি করব? OAB বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলা মাইনাস OAB ত্রিভুজ। বুঝছেন কিনা বলেন? মাইনাস OAB ত্রিভুজ, তাই কিনা? OAB বৃত্তকলা থেকে OAB ত্রিভুজ বাদ, সবসময় এরকম। এখন OAB বৃত্তকলার ক্ষেত্রফল কেমনে আসবে? বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার কে থেটা ডিভাইডেড বাই 360 দিয়ে ভাগ। তো থেটা মানে এখানে কত? এখানে 30 বাই 360। আমার কথা বলছেন? মাইনাস OAB ত্রিভুজ। আচ্ছা ভাইয়া, আপনাদের কি মনে আছে? আচ্ছা এটা কি বৃত্তের ব্যাসার্ধ না? তাকান, এটুক কি বৃত্তের ব্যাসার্ধ না? ইয়েস। এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব ব্যাসার্ধ। আর তাহলে OAB ত্রিভুজের ক্ষেত্রফল আপনাদেরকে আমি পড়াইছিলাম যে কোন ত্রিভুজের এই দুই বাহুর মান এবং ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু যে দুই বাহুর মান দেওয়া আছে, মনে করেন এটা A এটা B, হাফ ইন্টু A ইন্টু B ইন্টু সাইন ওই দুই বাহুর অন্তর্গত কোণ, তার মানে সাইন থেটা। মনে আছে না নাই?
তার মানে একটা ত্রিভুজের যে কোনো দুই বাহুর মান যদি দেওয়া থাকে এবং ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। ইয়েস, তার মানে এখানে যে ওএবি ত্রিভুজ আছে তার এই বাহু হচ্ছে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধের মান দেওয়া আছে। ইয়েস, দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটাই কিন্তু ওএবি ত্রিভুজের একটা বাহু, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 30। বুঝছেন? তাহলে কি সূত্র কি? হাফ ইন্টু আর ইন্টু আর, এই যে এই বাহু ইন্টু এই বাহু, আর ইন্টু আর ইন্টু সাইন থেটা। সাইন থেটা, থেটা কত? ইন্টু সাইন 30। এই তো সূত্র। এটা বুঝতে হবে কনসেপ্ট। দেখেন আগে যা পড়ছেন তার সাহায্যে কিন্তু অঙ্ক করে ফেলতেছে এখন, কারণ এখন জ্যামিতিক ক্লাস তো আমাদের শেষ, তাই না? আর 2-3টা ক্লাস আছে। তার মানে এখন আপনি যেভাবে আসুক, মানে একটার মধ্যে আরেকটা কিন্তু এখন ঢুকে যাবে। হ্যাঁ, তাহলে এটা কি হবে? পাই আর স্কোয়ার। তাহলে পাই ইন্টু আর এর মান 3, এই যে আর এর মান 3, সো আর এর মান 4, সরি, তাহলে 4 স্কোয়ার ইন্টু 30 ডিভাইডেড বাই 360 মাইনাস হাফ ইন্টু আর এর মান হচ্ছে 4, আর এর মান 4, সাইন 30 এর মান হাফ, সাইন 30 এর মান হাফ। এবার কাটাকাটি, তাহলে পাই ইন্টু 16, এই 0 0 কাটা, 3 দিয়ে এটা যাবে 12 বার। পাই ইন্টু 16, উপরে কিছু নেই মানে 1, নিচে হচ্ছে 12, মাইনাস এই 2 দিয়ে এটা যাবে 2 বার, এই 2 2 কাটা, তাহলে এখানে থাকতেছে 4। তাহলে এখানে কি এবার 4 দিয়ে কাটা, 4 4 16, 3 4 12, তাহলে উপরে থাকতেছে 4π/3, উপরে থাকতেছে 4π/3, আর মাইনাস কত? মাইনাসের পাশে 4, 4 কমন আছে, 4 কমন নিলে π/3 মাইনাস 1, 4 কমন নিয়ে π/3 মাইনাস 1, 4 কমন নিয়ে π/3 মাইনাস 1, বি নাম্বার অপশন ইজ রাইট। খুবই মানে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যদি না বোঝেন, হ্যাঁ, কনসেপ্ট না বুঝলে কিন্তু হবে না, কনসেপ্ট বুঝতে হবে এইসব অঙ্ক পারতে হলে। ঠিক আছে, কনসেপ্ট না বুঝলে কিন্তু এসব অঙ্ক হবে না, এসব অঙ্ক পারতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে কনসেপ্ট বুঝতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাব। দেখেন এই প্রশ্ন দেখেই মনে করবে যে এরে আল্লাহ, এই প্রশ্ন আমি পারবো না। প্রশ্ন দেখেই ভয় পাবে অনেকে আছে। প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ আর, এখানে কিন্তু 3টা বৃত্ত আছে, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত। হ্যাঁ, প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ আর হলে দাগাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল কত? দাগাঙ্কিত অঞ্চল বলতে এই যে দাগ দেওয়া, এই যে কালো কালো দাগ দেওয়া, মানে এই যে এই এলাকা, এই এলাকা এবং এই এলাকা, এই তিন টুকরের ক্ষেত্রফল চাইছে। বুঝছেন? দাগাঙ্কিত এলাকা দেখেই মনে হচ্ছে এরে আল্লাহ, এই অঙ্ক পারবো না। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি বলছে? দাগাঙ্কিত এলাকার ক্ষেত্রফল, তার মানে এই যে এইটুক, এইটুক আর এইটুক, এই 3 টুকের ক্ষেত্রফল চাইছে। এখন আমাকে বলেন এই 3টা অংশ, এই 3টা টুকরা, এই 3টা টুকরা কি, এই টুকরাটা কি, এই টুকরাটা কি এই বৃত্তের একটা বৃত্ত কলা না? এই যে দেখেন, এটা কি বৃত্ত কলা না? এই যে দাগাঙ্কিত এলাকা, এই যে এর ভিতরে কিন্তু কোণ θ1 দেওয়া আছে, মানে এই কোণটা θ1 বুঝতে হবে, কিন্তু এই কোণটা θ2, এই কোণটা θ3, এই যে দেওয়া আছে দেখতে হবে। থেটা দেওয়া আছে, খেয়াল দেখা যায়, থেটা দেওয়া আছে দেখা যায়, বুঝে দেখবেন। এই যে এখানে θ1 দেওয়া আছে, মানে এই কোণটা θ1, এখানে θ2 দেওয়া আছে, মানে এই কোণটা θ2, এই কোণটা θ3। হ্যাঁ, দেওয়া আছে। তাহলে এখন আমাকে বলেন, তাহলে এই 3টা দাগাঙ্কিত এলাকার ক্ষেত্রফল বের করা মানে আমাকে আলাদা আলাদা করে কি করতে হবে? এই বৃত্তকলার ক্ষেত্রফল যোগ এই বৃত্তকলার ক্ষেত্রফল যোগ এই বৃত্তকলার ক্ষেত্রফল। তাহলে আপনারা আমাকে বলেন এই বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে? বৃত্তকলার ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ, এবং প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আর, এই বৃত্তের ব্যাসার্ধ আর, এই বৃত্তের ব্যাসার্ধ আর বলা আছে, দেখেন প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ আর, পাই আর স্কোয়ার ইন্টু, তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল আমি যখন বের করবো, তাকান, এই বৃত্তকলার ক্ষেত্রফল যখন বের করবেন তখন এই বৃত্তকলাটা এই কেন্দ্রে কত কোণ উৎপন্ন করছে? θ1, তাহলে এটা হচ্ছে θ1 ডিভাইডেড বাই 360 প্লাস এই বৃত্তকলার ক্ষেত্রফল যখন বের করবেন তখন পাই আর স্কোয়ার, মানে এই বৃত্তের ক্ষেত্রফল, এই বৃত্তের ব্যাসার্ধ আর, ইন্টু এই বৃত্তকলা কেন্দ্রে θ2 কোণ উৎপন্ন করছে, এই যে তার মানে ওইটা হচ্ছে ইন্টু θ2 ডিভাইডেড বাই 360 প্লাস এই বৃত্তকলার ক্ষেত্রফল যখন বের করবেন পাই আর স্কোয়ার, এই পাই আর স্কোয়ার মানে এই বৃত্তের ক্ষেত্রফল, এই বৃত্তের ব্যাসার্ধ আর, ইন্টু এই বৃত্তকলা এই কেন্দ্রে θ3 কোণ উৎপন্ন করছে, তাই θ3 ডিভাইডেড বাই 360। একটু তাকায় দেখেন, এখানে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার কমন, নিচে 360 কমন, তার মানে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 360 কমন আছে। তাহলে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 360 কমন নিলে এখানে থাকতেছে θ1, এখানে থাকবে θ2, এখানে থাকবে θ3। মজার বিষয় হচ্ছে θ1 প্লাস θ2 θ3, দেখেন এখানে এবিসি একটা ত্রিভুজ আছে, খেয়াল করছেন? এবিসি ত্রিভুজ, এই যে এই এবিসি ত্রিভুজের এই কোণটা হচ্ছে
এই থেটা ওয়ান কোণটা মানে কিন্তু দেখেন এই থেটা ওয়ান কোণটা কিন্তু এবিসি ত্রিভুজের একটা কোণ, খেয়াল করে দেখছেন। এই থেটা টু কোণটা কিন্তু এই এবিসি ত্রিভুজের বি কোণ, এই থেটা থ্রি কোণটা কিন্তু এবিসি ত্রিভুজের সি কোণ। মানে তার মানে এই কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তার মানে এই যে থেটা ওয়ান প্লাস থেটা টু প্লাস থেটা থ্রি, এটা তো এই ত্রিভুজের তিন কোণ, দেখছেন? তো তিন কোণের সমষ্টি 180, সব তিন কোণ না, এখানে যেহেতু ওই এবিসি মিলে আবার একটা ত্রিভুজ হয়েছে, ওই ত্রিভুজের তিন কোণটাই আবার এই তিন কোণ, বুঝছেন? তার মানে এই তিনটার যোগফল কত? 180। তাহলে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 360 ইন্টু তিন কোণের সমষ্টি 180। এটা ক্যান্সেল, 18 দুগুণী 36, তাহলে পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের উত্তর হচ্ছে পাই আর স্কোয়ার বাই 2। অঙ্কটা কিন্তু দেখে মনে হচ্ছে কত কঠিন, কিন্তু কঠিন না, সহজ। দেখছেন সহজ, তিনটা চিত্র তিন জায়গা তিনটা ভিন্ন জায়গায় থাকাতে মনে হচ্ছে কি না কি, কিছুই না, শুধু বুঝে পড়তে হবে, কনসেপ্ট বুঝলে পারে অঙ্ক সহজ। নেক্সট, বোঝা গেছে? এটা ক্লিয়ার হয়েছে না? জি নেক্সট। নেক্সট কই আরে কথা, ও 57 বলতে। আচ্ছা 57 পর থেকে 58 থেকে হচ্ছে 75 পর্যন্ত এগুলো কিন্তু করানো হয়ে গেছে। 58 থেকে 75 পর্যন্ত কিন্তু আগেই করানো হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা যাব হচ্ছে পেজ নাম্বার 366, 136 নাম্বার কোশ্চেন, পেজ নাম্বার 366। দেখেন বলছে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, সেই বৃত্তের নাম হচ্ছে এবিসি বৃত্ত। হ্যাঁ, তার ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, মানে আর এর মান 15 সেন্টিমিটার। ওকে ফাইন। বলছে এডিবি চাপ বিশিষ্ট এ ও বি বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করুন। এডিবি চাপ বিশিষ্ট এ ও বি বৃত্তকলা মানে কি? আচ্ছা দেখেন, এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। ওকে, এডিবি চাপ বিশিষ্ট, দেখেন এ ও বি বৃত্তকলা, তাহলে আপনি এ ও বি বৃত্তকলা আঁকেন, তাহলে এটা হচ্ছে ও, এই যে এ বি, এই যে এ ও বি, এই যে এ ও বি বৃত্তকলা, এটা হচ্ছে এ ও বি বৃত্তকলা। এখন এ ও বি বৃত্তকলা কি আমি এইটা নিব না এই উপরেরটা নিব? কোনটা নিব? এটাও তো এ ও বি, মানে এটাও বোঝায়। কিন্তু যখন বোঝা যাচ্ছে থেটা 28 ডিগ্রি, তখন বুঝতে হবে সূক্ষ্মকোণ। থেটা 28 ডিগ্রি মানে সূক্ষ্মকোণ, মানে এই যে এইটুক নিতে বলছে, এটা 28 ডিগ্রি। আমার কথা কি বুঝছেন? তার মানে আপনাকে এই বৃত্তকলার ক্ষেত্রফলটা চাইছে, এই যে বৃত্তকলা যেখানে থেটা 28 ডিগ্রি। এডিবি চাপ বিশিষ্ট কেন? এডিবি চাপ প্রকাশ করতে তিনটা বর্ণ লাগে না? তাহলে এ মাঝখানে দিবেন ডি, এটা বি, তাহলে এডিবি চাপ বিশিষ্ট এ ও বি বৃত্তকলা, এই যে এটা, এই যে এডিবি চাপ বিশিষ্ট এ ও বি বৃত্তকলা, মানে এইটুক, বুঝছেন? এখন বৃত্তকলার ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার, তাকান, ইন্টু থেটা ডিভাইডেড বাই 360, থেটা মানে 28 ডিভাইডেড বাই 360। তাহলে পায়ের মান 22/7 বসান। কেন? যেহেতু অপশনে পূর্ণ মান দেওয়া, তার মানে আমি বুঝে গেছি 22/7 ইউজ করতে হবে, নাহলে হবে না। আর এর মান কিন্তু 15 স্কোয়ার, 15 স্কোয়ার মানে 15 গুণ 15, আমি একবার দুইবার লিখলাম। হ্যাঁ, সমস্যা? এই যে আর এর মান 15 স্কোয়ার মানে 15 গুণ 15, 28 ডিভাইডেড বাই 360। ওকে, এবার দেখেন একটু কাটাকাটি করি, 4 দিয়ে কাটা যায়, 4 সাথে 28, 4 সাথে 28, আর যে লাস্টে 60, 4 দ্বারা বিভাজ্য, এটা 4 দ্বারা বিভাজ্য, 4 সাথে 28। আচ্ছা 4 দিয়ে কাটার নাই, এই 7 দিয়ে আমি 28কে 4 বার কাটি, এই 4 দিয়ে 36 যাবে 9 বার, আর একটা শূন্য, 4 9 36। এই 15 দিয়ে 90 যাবে 6 বার। ওকে, এবার দেখেন এইটাকে 3 দিয়ে কাটা যায়, এটাকে 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটলে 3 দুগুণী 6, 3 5 15, এই 2 দিয়ে এটা হচ্ছে 11 বার, তাহলে 11 আর 5, 5 11 55, তাহলে আমাদের উত্তর হচ্ছে 55 আছে অপশনে, এই যে 55 বর্গ সেন্টিমিটার, এটার উত্তর। বুঝছেন? খুবই সিম্পল, 55 বর্গ সেন্টিমিটার। বোঝা গেছে? নেক্সট তো আমি এগুলো করাইছি, 137 138 করানো হয়ে গেছে। এবার 139 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, বৃত্তাকার একটি পুকুরের ব্যাস 100 গজ। বৃত্তাকার একটা পুকুর, তার ব্যাস হচ্ছে 100 গজ ব্যাস। ওকে, পুকুরের পাড়ে 2 গজ, পুকুরের পাড়ে মানে পুকুর আছে তার পাড়ে, মানে পুকুরের বাইরে, ঠিক আছে? পুকুরের পাড়ে 2 গজ চওড়া ঘাসে ঢাকা একটি পথ আছে, ঘাসের পথটির ক্ষেত্রফল কত? এই টাইপের প্রশ্ন আগে আসতো, এখন তেমন একটা আসে না, তারপরে গুরুত্বপূর্ণ চলে আসতে পারে, যেহেতু আগে আসতো, বইয়ে আছে। তো একটা বৃত্তাকার পুকুর, এই যে বৃত্তাকার পুকুর, এটা মানে জাস্ট পুকুরের অংশটা, এর ব্যাস মানে এই যে একটু ব্যাস মানে হচ্ছে কত? 100 গজ, এই টোটালটা হচ্ছে 100 গজ। পুকুরের পাড়ে, তার মানে এই যে পুকুর এর পাড়ে, তার মানে হচ্ছে এর বাইরে, কিন্তু এই পুকুরের পাড়ে মানে এর বাইরে, এই যে এটা
মানে এই 100 গজের বাইরে 2 গজ চওড়া ঘাসে ঢাকা রাস্তা, তার মানে এই যে এইটুকু হচ্ছে 2 গজ, এটা হচ্ছে 2 গজ, বুঝছেন? ওইটুকু হচ্ছে 2 গজ। বলছে তাহলে ঘাসের পথটির ক্ষেত্রফল কত? তার মানে আমাদের ক্ষেত্রফল বের করতে হচ্ছে এই যে ঘাসের পথ, এই যে এই পথের ক্ষেত্রফল। এখন মজার এই টাইপের প্রশ্ন সলভ করার সময় আপনাকে দেখতে হবে যে, আমি আবার বলছি, আলাদা করে এই রিং এর ক্ষেত্রফল বের করার সুযোগ নেই। আলাদা করে এই রিং, এটা তো একটা রিং তাই না, এই ঘাসের পথটাকে একটা রিং না, এই রিং এর ক্ষেত্রফল বের করার সুযোগ নেই। আপনাকে যে কাজটা করতে হবে এই টাইপের প্রশ্ন আসলে, আপনাকে এখানে কিন্তু দুইটা বৃত্ত, একটা হচ্ছে পথ সহ, এই পথ সহ পুকুর, আর একটা হচ্ছে পথ ছাড়া পুকুর। আপনাকে এই বড় বৃত্তের ক্ষেত্রফল বের করে সেখান থেকে এই ভিতরের বৃত্তের ক্ষেত্রফলটা বাদ দিলে পারে এই পথের ক্ষেত্রফল পাবেন। সবসময় এই টাইপের প্রশ্ন এরকম। তাইলে আপনাকে আগে বাইরের মানে বড় বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। এখন আমাকে বলেন বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই বড় বৃত্তের ব্যাসার্ধ কিন্তু কোশ্চেনে দেওয়া নাই। দেখেন এই দিক তাকান, এইটুক হচ্ছে 100 গজ, তাহলে এখান থেকে এইটুক 50 গজ, আর এই পাশে 2 মিটার চওড়া হচ্ছে রাস্তা, 2 গজ চওড়া রাস্তা, তাহলে এইটুক 50 আর এইটুক 2, 52। তার মানে এই বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 52, এটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত? 52, এটা ধরলাম R1। আর এই ভিতরে যে ছোট বৃত্ত আছে, এই ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 50, তার মানে এটা ধরলাম R2। আমার কথা বুঝছেন কিনা বলেন? এখন বড় বৃত্তের ক্ষেত্রফল কি পাই R1 স্কোয়ার, ছোট বৃত্তের ক্ষেত্রফল কি পাই R2 স্কোয়ার, ব্যাস এই হলো উত্তর, শেষ। এটাই পথের ক্ষেত্রফল, এটাই ঘাসে ঢাকা পথের ক্ষেত্রফল। এই পুরো বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে এই ভিতরে ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলেই হবে। তাহলে এখান থেকে অপশনে যেহেতু পাই সহ রেখে দিছে, আমরা পাইটা কমন নিয়ে নিই। পাইটা কমন নেন, পাই কমন আছে। R1 এর মান কত? তাহলে পাই কমন নিলে R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার। দেখেন তাহলে পাই ইন্টু R1 এর মান হচ্ছে 52, 52 স্কোয়ার মাইনাস R2 এর মান হচ্ছে 50 স্কোয়ার। দেখেন তাহলে পাই ইন্টু, বোকামি করা যাবে না, এই 52 স্কোয়ার না করে দেখেন এই 52 কে এ ধরেন, 50 কে বি ধরেন, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে পাই ইন্টু 52 প্লাস 50 মানে 102, 52 থেকে 50 গেলে 2, 102 গুণে 204, তাহলে পাই তার সাথে 204 গুণ, তাহলে 204 পাই। এইটাই আমাদের উত্তর, 204 পাই। বুঝছেন এই ব্যাপারটা? বুঝছেন? এই টাইপের প্রশ্ন সবসময় এরকম, বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ভিতরে ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে এখানে যে ঘাসের যে পথ থাকবে সেই পথের ক্ষেত্রফল বের হয়ে যাবে। নেক্সট, একটি বৃত্তাকার পার্কের ব্যাস, বৃত্তাকার পার্ক, একটা পার্ক সেটা হচ্ছে বৃত্তাকার, এই যে এটা একটা বৃত্তাকার পার্ক, তার ব্যাস এই পুরো ব্যাসটা 26, তার মানে ব্যাসার্ধ এই যে এখান থেকে ঢুকতে আরো, ওকে ফাইন। এবং সে পার্কটি বেষ্টন করে বাইরে, মানে পার্কের বাইরে, যখন বলবে পার্কটি বেষ্টন করে পার্কের ভিতরে, তখন কিন্তু ভাইয়া এই ভিতরে পতাকাইতে হবে, তখন কিন্তু ভিতরে পতাকাইতে হবে। হ্যাঁ, তখন কিন্তু এই পুরোটা হচ্ছে 13, সেখান থেকে এই ঘাসের পথের দৈর্ঘ্য বাদ দিতে হবে, মাথায় রেখেন কিন্তু, এগুলা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে বৃত্তাকার পার্কের ব্যাস 26, এখানে পার্কটি বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত রাস্তা, প্রমস্ত না প্রশস্ত হবে, প্রশস্ত, বানান ভুল আছে, বানান ঠিক করবেন, প্রশস্ত। কত নাম্বার এটা? এটা হচ্ছে 140, প্রশস্ত। তাহলে বাইরের দিকে প্রশস্ত 2 মিটার একটা চওড়া রাস্তা, এই যে এইটুকু হচ্ছে 2 মিটার, তাহলে এই যে এইটুকু 2, এইটুকু 2, বুঝছেন? এখন বলছে তাহলে রাস্তার ক্ষেত্র, পথটির ক্ষেত্রফল কত, মানে এই যে এই পথের ক্ষেত্রফল। এই পথের ক্ষেত্রফল কখনোই আলাদা করে বের করা যায় না, এগুলো অঙ্কের ক্ষেত্রে সবসময় পুরো বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ভিতরে ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলেই কিন্তু এই অংশ বের হয়। কারণ এই পুরোটা থেকে আমি যদি এই ভিতরেরটা বাদ দিই তাহলে তো এটা অংশ বেরছে, তাই না? তাহলে এই বড় বৃত্তের ব্যাসার্ধ কত? R1 কত? এইটুকু হচ্ছে 13, তারপর টুক 2, 15, তার মানে R1 = 13 প্লাস 2, 15। আর R2 কত? ছোট বৃত্তের ক্ষেত্রফল, ছোট বৃত্ত মানে যে এটার ক্ষেত্রফল কত, এই যে এখান থেকে এইটুক, সরি ব্যাসার্ধ 13। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল মানে পাই R1 স্কোয়ার মাইনাস ছোট বৃত্তের ক্ষেত্রফল মানে পাই R2 স্কোয়ার। পাই কমন নিলে R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার, তাহলে পাই ইন্টু R1 স্কোয়ার, R1 এর মান হচ্ছে 15, তাহলে 15 স্কোয়ার মাইনাস R2 এর মান 13, তাহলে 13 স্কোয়ার। ওকে, তাহলে পাই ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে a প্লাস b, মানে 15 প্লাস 13 ইন্টু 15 মাইনাস 13। হ্যাঁ, তাহলে পাই ইন্টু 15 প্লাস 13 মানে হচ্ছে 28 ইন্টু 15 2, 28 2 56, 56 পাই। তাহলে আমাদের উত্তর হচ্ছে 56 পাই। বি নাম্বার অপশন ইজ রাইট।
56 পাই, ঠিক আছে। ওকে, এবার আমি চলে যাব পরবর্তী প্রশ্নে। একটি বৃত্তাকার মাঠের ব্যাস, দেখেন একটি বৃত্তাকার মাঠ, বৃত্তাকার মাঠের ব্যাস 24 মিটার। তাহলে এই যে বৃত্তাকার মাঠ এর ব্যাস পুরোটা হচ্ছে 24, তাহলে ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব 12। মাঠের সীমানা ঘেঁষে 6 মিটার চওড়া। মাঠের সীমানা, এই যে মাঠের সীমানা তো এটা, এই সীমানা ঘেঁষে বাইরের দিকে। সবসময় মনে রাখবেন, কোশ্চেনে যদি মাঠের মানে ভেতরের দিকে কথাটা উল্লেখ না থাকে, তাহলে সবসময় চিন্তা করবেন ওই বৃত্তাকার মাঠের বাইরেই সবকিছু, বৃত্তাকার পুকুরের বাইরে, রাস্তা পুকুরের বাইরে। যখন বলবে পার সহ বা পার ছাড়া এরকম উল্লেখ থাকলে তখন আপনি ভেবেচিন্তে উত্তর দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, 6 মিটার চওড়া একটা রাস্তা আছে, 6 মিটার চওড়া, তার মানে এই যে রাস্তার দৈর্ঘ্য এটুক 6। ওকে, বলছে রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে এই বড় বৃত্তের ব্যাসার্ধ কত বলেন তো? বড় বৃত্তের ব্যাসার্ধ এই যে এটুক 12 আর এটুক 6 18, তাহলে 12 প্লাস 6 ইজ ইকুয়াল টু 18। আর ভিতরে ছোট বৃত্তের ব্যাসার্ধ কত? 12, তার মানে r2 ইকুয়াল টু 12। এবার রাস্তার ক্ষেত্রফল কেমন হবে? পাই r1 স্কয়ার বড় বৃত্তের ক্ষেত্রফল মাইনাস পাই r2 স্কয়ার মানে ছোট বৃত্তের ক্ষেত্রফল। পাই কমন নেন, পাই কমন নিলে r1 স্কয়ার মাইনাস r2 স্কয়ার, তাহলে পাই ইন্টু r1 এর মান হচ্ছে 18, 18 স্কয়ার মাইনাস 12 স্কয়ার, তাহলে পাই ইন্টু 18 মাইনাস 12, সরি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে পাই ইন্টু 18 বার 30 ইন্টু 18 থেকে 12 গেলে কত? 18 থেকে 12 গেলে 6, 3 6 18 180, 180 পাই আছে অপশনে, 180 পাই, 180 পাই, সি নাম্বার অপশন ইজ রাইট। 180 পাই, এটা কত নাম্বার প্রশ্ন ছিল? 141 সি। আশা করি বুঝছেন। কিন্তু কোশ্চেনে যদি কখনো উল্লেখ থাকে যে বৃত্তাকার মাঠের ব্যাস এত, মাঠের সীমানা ঘেঁষে মাঠের মানে মাঠের ভেতরে যখন উল্লেখ থাকবে, তখন আপনাকে মনে করেন যে এরকম যদি থাকতো উল্লেখ যে বৃত্তাকার মাঠের ব্যাস হচ্ছে 24, বলছে মাঠের সীমানা ঘেঁষে মাঠের ভিতরের দিকে, যদি ভিতরের দিকে বলতো সেক্ষেত্রে আপনাকে ভিতরে আঁকায় তখন বলতো যে পথ হচ্ছে, তখন এই পুরোটা হতো 12, সেখান থেকে একটু বাদ দিয়ে এটা করতে হতো, বুঝছেন। এরকম কিন্তু আসতে পারে। আর যদি মাঠের ভিতরের দিকে ভিতরের কথাটা উল্লেখ না থাকে, তাহলে সবসময় পথটাকে মাঠের বা পুকুরের বাইরে চিন্তা করতে হবে। আর ভিতর হলে ভিতর কথাটা উল্লেখ থাকবে। দেখবেন আমি যখন ওই যে আয়তাকার পুকুরের অঙ্কগুলো করাইছিলাম না, সেখানে কিন্তু এই কথাটা খুব সুন্দরভাবে বলছি যে কখন রাস্তাটা ভিতরে ইনক্লুড করব, কখন রাস্তাটা বাইরে ইনক্লুড করব, বাইরে ধরবো, এগুলা প্রশ্নের ভাষার উপর। মানে ভিতরে রাস্তাটা যদি ভিতরে হয় মাঠের, তাহলে উল্লেখ থাকবে যে মাঠের ভিতরে, তখন ভিতরে আঁকাতে হবে। কিন্তু উল্লেখ না থাকলে তখন সবসময় চিন্তা করতে হবে যে আগে মাঠ, আগে পুকুর, তারপরে রাস্তা। উল্লেখ না থাকলে বা বাইরের কথা উল্লেখও থাকবে অনেক সময়। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখবো। আমাদের এখানে শেষ। আমাদের শুধু র্যান্ডম প্রবলেমস কয়টা বাকি আছে, আমাদের বৃত্তের বাকি আছে কতগুলো অঙ্ক আমি একটু বলে দিচ্ছি। 1 থেকে 43 নাম্বার র্যান্ডম প্রবলেমস বাকি আছে। এখানে আমাদের 3টা ক্লাস লাগবে। 3টা ক্লাস লাগবে। এই 3টা ক্লাসে আমরা বৃত্ত সমাপ্ত করে দেওয়ার মানে সর্বাত্মক চেষ্টা করব। তারপরে আমাদের ঘনজ্যামিতি, আমি আসলে কম পড়াইতে পারি না, সমস্যা এই জায়গাতে। এই জন্য ক্লাস 50-এর মধ্যে শেষ করতে চাইছিলাম, হলো না, আরো হয়তো 6-7টা ক্লাস লেগে যাচ্ছে। প্রবলেম নাই, আমি যেহেতু রুটিন দিয়ে দিচ্ছি, নিয়মিত ক্লাস হবে, শেষ হয়ে যাবে দ্রুত, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।